5 বছর পর জেল থেকে বের হয়। এই 5টা বছরে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। জেল থেকে বের হলে একটা মেয়ে আকাশের সামনে দাঁড়িয়ে আসে। এখন হয়তো ভাবছেন সেই মেয়েটা কে হতে পারে। আসলে এই মেয়েটা আকাশের বন্ধু, নাম নীলাশা চৌধুরী। জেল থেকে বের হওয়ার পরেই কিরে, কেমন কাটলো দিনকাল? জেলের ভিতরে কি কারো দিনকাল ভালো যায়? এখন চল বাসায় যাই আমরা। তা আঙ্কেল আন্টি ও কি বাসায়? হ্যাঁ, এখন চল আমার সাথে। নীলাশার সাথে বাসায় আসে। এসে নীলাশার বাবা মাকে সালাম করতে থাকে। আঙ্কেল আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি। আকাশ, তুমি তাহলে রুমে এসে ফ্রেশ হয়ে নাও। জি আঙ্কেল। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে 5 বছর আগের কথাগুলো ভাবতে থাকে। এই 5 বছর যদিও মোটেও খারাপ যায়নি, তাও কোনো কিছু না ভেবে বসে আছে। রাতে খাবারের সময়ে ওনারা কথা বলতে থাকে। তখন আকাশ, তোমাকে একবার আমাদের এখানে বেস্ট হসপিটালে যেতে হবে। ওখানে কিছু হয়েছে? একটা কেসের ব্যাপারে তোমার সাহায্য লাগবে ওনাদের। ঠিকানা দিন, আমি তাহলে চলে যাব। এই নাও ঠিকানা। আব্বু, আমিও যাবো আকাশের সাথে। তুই এসে কি করবি? আকাশ কি করছে না করছে এইগুলো দেখবো। ঠিক আছে, যেও তাহলে। পরের দিন আকাশ আর নীলাশা বেরিয়ে পড়ে হসপিটালের দিকে। হসপিটালের ভিতরে ওরা ঢুকতে যাবে তখনই আপনি পারভেজ হোসেন আকাশ? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে চেনেন কি করে? সেসব পরে বলবো, এখন চলুন আমার সাথে। ডক্টর ওদের নিয়ে একটা রুমে আসে। রুমের মধ্যে অনেকগুলো লোক ছিল। সেখানে অনেক বড় বড় বিজ্ঞানীরা ছিলেন। ওনাদের সাথে বসে আছে একটা রুমে। আকাশের সাথে নীলাশাও ছিল। আমাকে এখানে হঠাৎ ডেকে আনার কারণ? ওনারা একটা জিনিস বানাবে, সে বিষয়ে আপনার সাথে কিছু কথা বলতে চাই। কি বানাবেন? দেখুন, আমরা তাহলে কাজের কথায় আসি। আমরা এমন একটা জিনিস আবিষ্কার করতে চাচ্ছি যে আবিষ্কার মানুষের অনেক উপকারে আসবে। তাহলে তো ভালো কথা। তা কি বানাবেন আর আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমরা আপনার ব্যাপারে জেনেছি আপনি এরকম একটা জিনিস আবিষ্কার করতে চেয়েছেন, কিন্তু সময় আর ডলারের অভাবে সেই কাজ করতে পারছেন না। তাই আমার টিম আপনাকে সেই সময় সাথে আপনাকে কোনো ডলারও খরচ করতে হবে না, সব কিছু আমরা খরচ করব। এটা তো ভালো কথা। তা আমি আপনাদের জন্য এত কিছু করব, তার বিনিময়ে আমি কি পাবো? তার বিনিময়ে আমরা আপনাকে 1000 মিলিয়ন ডলার দিব। এতগুলো ডলার দেবেন? কিন্তু আপনারা এটা আবার খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না তো? না স্যার, খারাপ কাজে কেন ব্যবহার করব? আমার কিছু শর্ত আছে। সে শর্তগুলো আমি আপনাদের কাছে একটা কাগজে লিখে দেব। সেসব শর্তে যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি আপনাদের সাহায্য করব। জি বলুন, কি শর্ত? প্রথম শর্ত, যে জিনিসটা বানাবেন সেখানে যেহেতু সবকিছু আমার থাকবে, সেহেতু আমার নামের উপরেই ওই জিনিসটা আপনারা চালাবেন। মানে প্রোডাক্ট আপনাদের হবে, শুধু নামটা আমার থাকবে। ঠিক আছে, যা বলছেন সেই শর্তে আমি রাজি। দ্বিতীয় নম্বর শর্ত হলো, আমার অনুমতি ছাড়া যে প্রোডাক্ট বানাবেন সে প্রোডাক্টের দাম কোনোভাবেই বাড়ানো যাবে না। এই কথাটা শুনে রকির মুখটা মলিন হয়ে গেল। এরপর কিছুক্ষণ ভেবে ঠিক আছে, রাজি আমি। তাহলে আমি আপনাদের সাহায্য করব, সেজন্য আমি কিছু লিস্ট দিচ্ছি। 1 মাসের মধ্যে এইসব কিছু আপনারা জোগাড় করতে থাকুন। জোগাড় হয়ে গেলে আমাকে জানিয়ে দেবেন, আমি কাজ শুরু করে দেব। তবে একটা কথা, এইসব জিনিস তাহলে বাইরের দেশ থেকে আনিয়ে নেবেন। যদি কোনোটায় বুঝতে অসুবিধা হয় আমাকে জানিয়ে দেবেন। জি, তাই হবে। এরপর ওরা বাকি ফর্মালিটিসগুলো ঠিক করে নেয়। এদিকে নীলাশা তো অবাক হয়ে যায়, কেননা এতগুলো কোটি ডলার আকাশকে ওনারা দেবে সেই জন্য। ওখান থেকে বের হয়ে আসে। এখন হয়তো অনেকে ভাববেন একটা ছেলে 5 বছর পরে জেল থেকে বের হয়েছে, বের হয়ে সে একজন সায়েন্টিস্ট হয়ে গেল। আসলে আপনাদের তো পুরো গল্পটা এখনো শোনানোই হয়নি। যখন পুরো গল্প আপনারা শুনতে থাকবেন তখনই সবটা বুঝতে পারবেন। কেননা একটা ছেলে তো সায়েন্টিস্ট হয়ে যায় না হঠাৎ করে। এর পিছনে আরও অনেক অতীত আছে, যা আপনারা যত সামনে যাবেন বুঝতে পারবেন। একটু পরে নীলাশা আর আকাশ গাড়িতে এসে বসে। আচ্ছা, ওরা কি জিনিস আবিষ্কার করতে চাইছে? তোকে যদি বলি তুই কি বুঝবি? না, বোঝার কি আছে? তুই পড়েছিস ল নিয়ে।
তুই সায়েন্সের কি বুঝবি? কি এত বড় অপমান আমাকে করলি তুই? তোর মান থাকলে তো তোকে অপমান করব। এখন চল, আমরা আগে কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। এত তাড়াতাড়ি তোর খিদে পেয়ে গেল? পেয়েছে খিদে। আচ্ছা শোন, কাল আমার সাথে তোকে ভার্সিটিতে যেতে হবে। ভার্সিটিতে কেন? তুই আয়, তারপরেই বুঝতে পারবি। এরপর ওরা রেস্টুরেন্টে আসে। ওখানে খাবার খেয়ে চলে আসে বাসায়। বাসায় এসে নীলাশা ওর বাবা মাকে সবটা বলতে থাকে। ওনারা তো সবটা শুনে অনেক খুশি হয়। তাহলে আকাশ কবে থেকে কাজ শুরু করবে? আন্টি, এই তো 1 মাস পরেই। তাহলে এই 1 মাস কি করবে? ভাবছিলাম আমি আগে যেখানে থাকতাম ওখান থেকে একটু ঘুরে আসবো। তোর কি মাথা খারাপ? 5 বছর ধরে তুই ওখানে ছিলি না। সেখানে ওই মেয়ে আজও সেখানে আছে কিনা সেটাই তো জানি না। আমি কি একবারও বলেছি আমি ওই মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি? তাহলে কেন যাবি? সেটাই তো আকাশ, তাহলে ওখানে যাওয়ার প্রয়োজন কি? তাছাড়াও তোমার সিকিউরিটির তো ব্যবস্থা করতে হবে। সিকিউরিটি লাগবে না, আমি অনেকটা সাধারণভাবেই যাব ওখানে। নীলাশা, তুইও চল আমার সাথে। তা না হয় গেলাম, কিন্তু ওই মেয়েকে দেখলে তুই একদম কথা বলবি না। তোর কি মনে হয় ও এত বছর ধরে ওই কলেজে পড়ে থাকবে নাকি? থাকতেও তো পারে। সেটা কিভাবে? কেননা ওই কলেজের পাশেই তো ভার্সিটি। সেসব আমি জানি, কিন্তু এত বছর ধরে ওরা সেখানে থাকবে তা তো বলাই মুশকিল। তাছাড়া এত অপবাদ দেওয়ার পরেও ওরা এখানে কিভাবে থাকবে? সেসব তো আমি জানি না। তোমরা এখন কথা থামাও। আকাশ, তুমি তাহলে যেও, তবে কোনো খারাপ পরিস্থিতি দেখলে আমাকে জানিয়ে দিও, আমি সবটা দেখে নিব। তাছাড়া আমাকে এখন যেতে হবে কোর্টে। জি আঙ্কেল, আসুন তাহলে। নীলাশার বাবা তো বেরিয়ে পড়ে। একটু পরে আকাশ আর নীলাশা ওদের রুমে চলে আসে। তবে আপনাদের বলতে ভুলে গেছি, নীলাশার বাবা পেশায় একজন জজ, আর ওনার কারণেই আকাশ 5 বছর জেল খাটার পরেও একজন সায়েন্টিস্ট হতে পেরেছে। কিভাবে হলো তা আপনারা গল্পের সামনের দিকে শুনলেই বুঝতে পারবেন। 2 দিন পরে আকাশ, তুমি কি আজকেই রওনা দিবে? জি আঙ্কেল। নীলাশা, তুইও কি ওর সাথে যাবি? হ্যাঁ আব্বু, আমার তো ইচ্ছে করে ওর শহরটা একটু ঘুরে দেখার জন্য। কেননা ওই শহরে তো একটা সময় আমিও ছিলাম। তবে যাই করো না কেন সাবধানে করিও। তোমাদের আসল পরিচয় কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে আব্বু, আকাশ চল তাহলে আমরা বেরিয়ে পড়ি। ঠিক আছে, চল। কিছুক্ষণ পরে ওরা বের হয়ে আসে। ওরা যেখানে থাকে সেখান থেকে 300 কিলোমিটার দূরে একটা শহরে আসে। প্রায় 5 বছর পরে ওরা আসে এখানে। এই 5 বছরে কিছুটা পরিবর্তন তো হয়েছে, সেজন্য ওরা দুজনে আগে একটা হোটেলে এসে ওঠে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তুই একটা কথা বলতো, কি কথা? আমরা এখানে এসেছি কেন? বদলা নেওয়ার জন্য। কার উপরে বদলা নিবি তুই? যার কারণে আমার 5টা বছর নষ্ট হয়েছে। ভুলে গেলেই তো পারিস সে পুরনো স্মৃতিগুলো। যে স্মৃতিগুলো আমার থেকে সবটা কেড়ে নিল, তাকে আমি সহজে ছেড়ে দেব নাকি? কিন্তু তুই ওকে খুঁজবি কি করে? ওকে খুঁজতে তো এসেছি। এতগুলো বছর পরে ও কি এখানে থাকবে? সেজন্য তো এসেছি খোঁজ নেওয়ার জন্য। যখন ওকে সামনে পাবি কি করবি ওর সাথে? 5 বছর আগে যে অপরাধ করিনি, সে অপরাধের শাস্তি যখন পেয়েছি, তখন ওই অপরাধ তো করতে হবে ওর সাথে। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা তো ঠিকই আছে, কিন্তু মনে হচ্ছে তোর মাথায় ঠিক নেই। 5 বছর আগের কাহিনী মনে রেখে তুই ওই মেয়ের সাথে সত্যি সত্যি ওটা করতে চাইছিস, আর সে কথা তুই আমাকেই বলছিস? সবটা তো তোর চোখের সামনে ঘটলো। সেজন্যই তো আমি বাবাকে বলে তোর জন্য এরকম ব্যবস্থা করতে পেরেছি। তুই যদি না থাকতি তাহলে আজকে আমি যে পজিশনে আছি সেখানে কখনো আসতে পারতাম না। সেজন্যই তো বলেছি, তুই মনের মধ্যে যেটা ধরে রেখেছিস ওইটা তুই মুছে ফেল। অন্যভাবে তুই প্রতিশোধ নে, তাও এরকমটা করিস না। অন্যটা কিভাবে? তা এখন জানি না, আগে ওর সাথে দেখা হোক, তারপর না হয় সেটা সবটা নিয়ে ভাবা যাবে। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এখন তোরা রেস্ট নে, আমরা সন্ধ্যের পরে একবার বের হব। সন্ধ্যেবেলায় এসে কোনো কাজ হবে না, আমরা বরং সকালেই যাই একসাথে।
ঠিক আছে। ওরা রেস্ট নেয়। এরপর সন্ধে নীলাশা ওর বাবা মাকে সবটা বলে দেয়, ওরা যে ঠিকভাবে এসেছে সে সব কথা। কিছুক্ষণ পরে ওরা নিচে এসে খাবার খেয়ে নেয়, তারপর আবার হোটেলে চলে আসে। পরের দিন সকালবেলা ওরা দুজনেই নিজেদের মুখটা কিছুটা ঢেকে বের হয় কলেজের দিকে, যে কলেজে আকাশ আর নীলাশা পড়তো। ওরা কলেজের সামনে আসে। এই কয়েকটা বছরে অনেকটা পরিবর্তন হয়েছে। ওরা ভিতরে আসে। অনেকটা সময়ের পরে কিছু ম্যাম আর স্যারকে ওরা চিনতে পারে, সেই জন্য ওরা ওদের প্রিয় স্যারের কাছে আসে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে? তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। পরিচয় দিলে অবশ্যই চিনবেন স্যার। তাহলে তোমাদের নামটা বলো। স্যার, এখানে দাঁড়িয়ে না কথা বলে আপনার কেবিনে এসে কথা বললে হয় না? ঠিক আছে, চলো তাহলে। স্যার ওদের নিয়ে কেবিনে যায়। কেবিনে যাওয়ার পরে ওরা নিজেদের মুখ থেকে পর্দা সরিয়ে নেয়। পর্দা সরাতেই স্যার ওদের দিকে তাকিয়ে থাকে। তোমাদের কেমন জানি চেনা চেনা লাগছে। তোমরা কে বলো তো? আমি পারভেজ হোসেন আকাশ। আমি নীলাশা চৌধুরী। আমরা দুজনেই 2018-এর ব্যাচ ছিলাম। কি বলো? এত পুরনো ছাত্রছাত্রী ছিলে তোমরা? জি স্যার। তোমাদের কেমন জানি আমার অনেক চেনা চেনা লাগছে। আর একটু পরিচয় দিই। 5 বছর আগে যে ছেলেকে একটা মিথ্যে অপবাদ দিয়ে এই কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই ছেলেটাই আমি। কথাটা শুনে স্যারের এবার মনে পড়তে থাকে সবটা। উনি সবটা বুঝতে পারার পরে, তোমরা তো 5 বছর জেল হয়েছিল। জেল তো হয়েছে, জেলে থাকার পাশাপাশি যা যা করার দরকার ছিল সবকিছুই করতে পেরেছি। ব্যাপারটা ঠিক বুঝলাম না। স্যার, অন্য একটা দিন বলবো সেসব কথা। আমি শুধু এইটুকু জানতে এসেছি, যার জন্য আমাকে এই কলেজ ছাড়তে হলো, সে কি এখন এখানেই থাকে না অন্য কোথাও চলে গিয়েছে? তোমার জেল হওয়ার 7 দিন পরেই ওর বাবা মা ওকে নিয়ে এখান থেকে চলে যায়। কেননা কলেজে সব ছেলেরা ওকে খারাপ খারাপ কথা বলতো। ওই ঘটনাটার পর থেকে সেজন্য এত অপমান সহ্য করতে না পেরে ও চলে যায় এখান থেকে। কোথায় চলে গেছে তা কি বলতে পারবেন? ওই সব কোনো কিছু তো বলে যায়নি, সেজন্য আমি ঠিক জানি না। তা তুমি এখন বের হলে কবে? এই তো স্যার 5-6 দিন হলো। আসলে আমি জানতাম তুমি এই কাজটা কখনো করবে না, কিন্তু কি করব বলো, সব কিছু ছিল তোমার বিপক্ষে। তার উপর সবাই দেখেছে তুমি কি রকম অবস্থায় ছিলে ওর সাথে। এটাই তো বড় ভুল ছিল। আমি তো জানতাম না ওর মনে এরকম খারাপ কিছু ছিল। আচ্ছা, আমার ক্লাস আছে, ওখানে যেতে হবে। ঠিক আছে স্যার। ওখানে থাকতে থাকে আরও কয়েকটা দিন। এই কয়েকটা দিনে ওরা আরও ভালো করে খোঁজ নিতে থাকে, কিন্তু তাও কোনো খোঁজ পায়নি। এভাবে কয়েকদিন পরে রকি আকাশকে কল দেয়। কল দিয়ে প্রোডাক্টের ব্যাপারে বলতে থাকে, জিজ্ঞেস করতে থাকে কখন কাজ শুরু করবে এই সব নিয়ে। আসলে আমি একটা কাজে এসেছি অনেক দূরে, আমার ফিরতে আরো লেট হবে 5-6 দিনের মতো। কিন্তু আপনি যদি এত লেট করে আসেন তাহলে আমাদের কাজ কখন শুরু করবেন? সবেমাত্র 9-10 দিন হয়েছে। তাছাড়া আমি যা যা রাখতে বলেছি সেসব কিছু রেডি করতে করতেই তো আপনার 1 মাস লেগে যাবে। ব্যাপারটা আসলে সেটা না। ব্যাপারটা হচ্ছে আপনি থাকলে কাজের ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম। চিন্তা করবেন না, আমি সময় মতো চলে আসবো। ঠিক আছে। রকির সাথে কথা শেষ করে নীলাশার সাথে আরও কিছুক্ষণ কথা বলতে থাকে। অনেক দিন চলে যাবার পরে, আকাশ, আমার মনে হয় আমাদের এখান থেকে এবার যাওয়া দরকার। আমারও তাই মনে হয়। তাহলে আমরা কালকে বের হই এখান থেকে। ঠিক আছে, তাই হবে। পরের দিন ওরা বের হয় ওদের বাসার উদ্দেশ্যে। কয়েক ঘন্টা যাওয়ার পরে ওরা খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে নামে, যে রেস্টুরেন্ট ওদের বাসা থেকে 30 কিলোমিটার দূরে হবে। ওরা খাবার তো খেয়ে নেয়। আকাশ বিয়ে দিয়ে গাড়িতে এসে বসে। গাড়ি স্টার্ট দিয়ে রোডে নিয়ে যেতেই পিছন থেকে একটা মালের ট্রাক এসে আকাশের গাড়িতে ধাক্কা দেয়, যা নীলাশা নিজের চোখে দেখে চিৎকার করে ওই জায়গায় দৌড়ে যায়। ওখানে এসে দেখে গাড়ির ভিতরে আকাশ রক্তাক্ত অবস্থায় ভিতরে আছে। আকাশ, এই আকাশ, আকাশ, তুই ঠিক আছিস তো?
আকাশের মুখে কোনো কথা নেই। ততক্ষণে ওখানে আরও কিছু গাড়িও চলে আসে। গাড়ি থেকে লোক নেমে আকাশকে ওখান থেকে বের করে। ততক্ষণে একটা অ্যাম্বুলেন্স ওখানে চলে আসে। সবাই মিলে আকাশকে ওই গাড়িতে তুলে দেয়। নীলাশাও সাথে ছিল। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে হসপিটালে। ওখানে ডক্টর ওটিতে নিয়ে যায়। 1 ঘন্টা পরে ডক্টর আসে। ডক্টর, আকাশ ঠিক আছে তো? দেখুন, ওনার কিন্তু মারাত্মকভাবে আঘাত লেগেছে, সেজন্য ওনাকে এর চেয়ে আরও বড় হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে তাড়াতাড়ি করুন। আমরা রক্ত তো বন্ধ করেছি, সাধারণভাবে যা যা করার দরকার সেগুলো করে দিয়েছি। আমাদের হসপিটালে এত উন্নত মানের মেশিন নেই। কোন হসপিটালে নিতে হবে আমাকে বলেন, সাথে আপনাদের এখান থেকে একটা গাড়ির ব্যবস্থা করে দিন, আমি নিয়ে যাচ্ছি। চিন্তা করবেন না, আমি নিজেও আপনাদের সাথে যাচ্ছি। তাহলে তো ভালোই হয়। এইদিকে নীলাশা ওর বাবা মাকে সবটা বলে। এর বাইরে এই ঘটনা টিভিতে দেখাতে থাকে, যা রকি নিজেও দেখে। রকি তো সবটা দেখে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কি হয়েছে রকি, তুই এরকম চিন্তা কেন করছিস? টিভি নিউজ দেখ, তাহলে বুঝতে পারবি। আরে আকাশ অ্যাক্সিডেন্ট করেছে, এতে তোরা তো চিন্তা করার কি আছে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আকাশের অ্যাকাউন্টে অলরেডি আমি 100 মিলিয়ন পাঠিয়ে দিয়েছি ওই দিনই। তার উপর ও যা বলেছে সব কিছু আমি অর্ডার করেছি। ওখানে আমার 500 মিলিয়ন খরচ করতে হয়েছে। এখন যদি আকাশের কিছু হয়ে যায় তাহলে আমার সব ডলার তো লস হবে, সাথে সরকার থেকে যে লাইসেন্স নিয়েছি সেটাও ক্যান্সেল হয়ে যাবে। কি বলছিস? তাহলে তোর সব কিছু শুধুমাত্র একজনের উপর নির্ভর করছে? সেটা তাড়াতাড়ি খোঁজ লাগা, ওরা কোন হসপিটালে আছে। আমাদেরও যেতে হবে। আকাশ যদি সময় মতন সুস্থ না হয় তাহলে আমাদের যে পথে বসতে হবে। আমার কিছুক্ষণ সময় দে, আমি খোঁজ নিচ্ছি। রনি এরপর খোঁজ নিতে থাকে, কেননা যে অ্যাম্বুলেন্স করে আকাশকে নেওয়া হয়েছিল সেটা নাম্বারের মাধ্যমে হসপিটালের নাম ছিল। সেখানে তথ্য নিতে নিতে জানতে পারে, তাও এই কাজে রনির 1 ঘন্টা সময় লেগে যায়। পেয়েছি, ওরা কোথায় আছে? কোথায় আছে বল। এখান থেকে 20 কিলোমিটার দূরে ওরা আছে। এক্ষুনি হেলিকপ্টার রেডি কর। ঠিক আছে। এরপর ওরা দুজনে হেলিকপ্টার করে যেতে থাকে। ওদের সাথে আরও কিছু লোক আসে। অন্যদিকে ওই হসপিটালে আকাশের সব টেস্টের পরে অপারেশন করতে থাকে। 2 ঘন্টা পরে ডক্টর বের হয়। ডক্টর, আকাশ এখন কেমন আছে? এখন ভালো আছে, তবে সুস্থ হতে অনেক সময় লাগবে। কি বলেন, কতদিন লাগবে? আপাতত ওনাকে হসপিটালে রাখতে হবে 15 দিন। এর বাইরে ওনার আরও 1 মাস লাগবে। কথাগুলো রকি পিছন থেকে শুনতে পায়। রকি তো নীলাশাকে দেখেই চিনতে পারে। ডাক্তার, আকাশকে তাড়াতাড়ি সুস্থ করে তুলেন। যত ডলার লাগে আমি দিব, তাও ওকে তাড়াতাড়ি করে সুস্থ করে তুলেন। ডক্টর তো বললো সব মিলে 1.5 মাস লাগবে। আচ্ছা ডাক্তার, যে 15 দিন আপনারা ওকে এখানে রাখবেন, এই 15 দিন ওর দেখাশোনার করার জন্য কোনো ডাক্তার বা নার্স এখানে রাখবেন, যে সারাক্ষণ আকাশের খেয়াল রাখবে। চিন্তা করবেন না, আমি একজন ডক্টর রেখে যাব, যে দিনে 8 ঘন্টা ওনার দেখাশোনা করবে। তাহলে বাকি 16 ঘন্টা? ওই সময় তো আমি আছি। আপনাকেও থাকতে হবে না, প্রতি 8 ঘন্টা পর পর ডক্টর চেঞ্জ হবে। তাহলে তো ভালোই হয়। তাহলে ডাক্তার, এই নিন 50 মিলিয়ন ডলার, ওর চিকিৎসা ভালো করে করবেন। দেখুন, আমার কাছে যথেষ্ট ডলার আছে। তাছাড়া আমি বাবাকে কল দিয়েছি, উনি 1 ঘন্টার ভিতরে চলে আসবে। চিন্তা করবেন না, হয়ে যাবে চিকিৎসা। তাছাড়া ওনাকে সুস্থ করার দায়িত্ব এখন আমাদের। আচ্ছা, আপনার বাবা আসলেই তো ভালো। আপনারা সবাই যখন আসছেন তাহলে ডাক্তার আমি চলি, আর আপনি একটু আকাশের খেয়াল রাখবেন। বেশি প্রয়োজন হলে আমাকে জানাবেন। এই বলে রকি আর রনি দুজনে চলে যায়। ওরা যাওয়ার 10 মিনিট পরেই নীলাশার বাবা মা এসে জিজ্ঞেস করতে থাকে কিভাবে কি হলো, আকাশ এখন কেমন আছে, এইসব প্রশ্ন করতে থাকে। সবটা শোনার পরে, তা নীলাশা, ভয়ের কোনো কারণ নেই তো? ডক্টর তো বললো তেমন কোনো নেই। আসলে আমাদের গাড়িতে অনেক সেফটি বলে, তেমন বেশি কোনো ক্ষতি হয়নি। ওকে কেবিনে নিয়ে নেওয়া হয়েছে? কিছুক্ষণ পরেই নিয়ে যাওয়া হবে। হসপিটালের বিল কিভাবে কি করলি? বিল তো রকি এসে দিয়ে গেল। রকিকে? যার সাথে আকাশের কাজের ডিল ফাইনাল হয়েছে। তুই কি এখন বাসায় যাবি?
না আব্বু, আকাশ জ্ঞান ফিরলে আমি তারপর না হয় চলে আসবো। দেখুন, ওনার জ্ঞান ফিরতে ফিরতে 36 ঘন্টা পর হবে। কিন্তু এতটা সময় ও যে না খেয়ে থাকবে। দেখুন, ওনাকে কেবিনে নেওয়ার পরে সব ট্রিটমেন্ট একসাথে দেওয়া হবে। এতে ওনার খিদে থেকে শুরু করে সবটা ভালোভাবেই হয়ে যাবে। যাক, বুঝতে পেরেছি। তাহলে ডাক্তার, আপনি ওকে কেবিনে নিয়ে যাওয়ার পরেই আমরা না হয় এখান থেকে যাব। ঠিক আছে। 10 মিনিট পরে আকাশকে কেবিনে নেওয়া হয়। কেবিন অনেক বড় ছিল। ডক্টর ওখানে আসে, এসে কি কি করবে সবটার একটা লিস্ট করে। সেই লিস্ট অনুযায়ী আকাশকে যেন সবটা দেওয়া হয়, সেই সব ব্যবস্থা করে রাখা হয়। মামা চলো তাহলে আমরা যাই। আমি তাহলে কাল বিকেলে আবার আসবো। ঠিক আছে, চলো তাহলে। ওনারা চলে আসে ওখান থেকে। অন্যদিকে আকাশের দেখাশোনা করার জন্য একজন ডক্টর ওখানে রাখে, যে ডক্টর আকাশের পর্যালোচনা করতে থাকে। কিন্তু আকাশের চেহারা ব্যান্ডেজ দিয়ে বাঁধা ছিল বলে মুখ দেখতে পাচ্ছে না। এভাবে কয়েকটা ঘন্টা পর পর ওখানে ডক্টর চেঞ্জ হতে থাকে। এদিকে নীলাশা বিকালবেলায় ওর কিছু জামা নিয়ে নেয়। তা দেখে, তুই কি এখানে থাকবি? কয়েকটা দিন তো থাকতে হবে, বারবার এভাবে আসার তো সম্ভব না। আচ্ছা, যা তাহলে, সাবধানে। সেই জন্য নীলাশা চলে আসে হসপিটাল আকাশের কেবিনে এসে দেখে। কেবিনে এসে ইরাকে দেখতে পায়। ইরা আকাশের পাশে বসেছিল তখন। ইরা ও নীলাশাকে দেখে চমকে ওঠে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। আমি তো এই হসপিটালে ডক্টর হিসেবে জয়েন করেছি 2 মাস হলো। তা তোর কি খবর? আমার মেলা নিয়ে পড়া শেষ, এখন শুধু নিজেকে প্রস্তুত করতে হবে। ওয়াও, তাহলে তো ভালোই। তা এখানে কোন জায়গায় থাকছিস? এই তো কাছেই। তা তুই? আমিও মোটামুটি কাছাকাছিই থাকি। তা একটা কথা বল, তুই এতগুলো বছর ধরে আমার সাথে যোগাযোগ কেন করিসনি? যোগাযোগ কেন করিনি সেটা তুই ভালো করেই জানিস। এখনো তুই রেগে আছিস আমার উপরে? রেগে তো থাকারই কথা। আমি যা করেছি আমার জন্য করেছি। কিন্তু তুই নিজের জন্য করতে এসে একটা ছেলের লাইফ নষ্ট করে দিলি। তার বেলায় নিজেকে ঠিক রাখার জন্য যা যা দরকার তাই তাই করব। তোর কি মনে হয় না কাজটা তোর আজও ঠিক হয়নি? এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তুই এখন এখানে কেন, এটা আমাকে বল। আমার খুব নিকট আত্মীয় একজন এই বেডে শুয়ে আছে, আমি এর জন্য এসেছি। কি বলিস? কে সে? সেটা তুই কালকেই নিজের চোখে দেখতে পারবি। ঠিক আছে, অপেক্ষা করলাম তাহলে। নীলাশা ইরাকে কোনো কিছু আর বলেনি। পরের দিন যখন আকাশের জ্ঞান ফেরার পরে নীলাশাকে দেখতে পায়। তুই বাসায় কি যাসনি? আমি ওই দিন বাবা মার সাথে বাসায় চলে গিয়েছিলাম। ডক্টর বলেছে তোর জ্ঞান ফিরতে 36 ঘন্টা লাগবে, সেজন্য আমি বাবা মার সাথে যাই। বিকেলে আবার ফিরে আসি। রাতেই তোর জ্ঞান ফেরার কথা ছিল, কিন্তু জ্ঞান ফিরেনি বলে আমি ডক্টরকে জানাই। উনি তোকে একটা ইঞ্জেকশন দেয়, যার কারণে তোর সকালে জ্ঞান আসে। আঙ্কেল আন্টি কখন আসবে? বললো তো বিকেলে আসবে, কেননা তোর যে এখন জ্ঞান ফিরবে তা তো ওনারা জানে না। যদি জানতো তাহলে তো দুপুরের আগেই উনি ফিরে আসতো। তুই যখন আছিস তখন আমার আর টেনশন নেই। তবে আমাদের সাথে কিন্তু আরেকজন আছে। আরেকজন বলতে কে সে? তুই 5 মিনিট অপেক্ষা কর, আমি নিয়ে আসতেছি। আগে বলবি তো কে সে ব্যক্তি? তুই শুয়ে থাক, আমি ওকে নিয়ে আসতেছি। ঠিক আছে, যা তাহলে। নীলাশা বের হয়ে চলে আসে ইরার কাছে। এসে ইরাকে জানায়। ইরা যেহেতু আকাশের দেখাশোনার দায়িত্বে আছে, সেখানে আকাশের জ্ঞান ফেরায় ওখানে আসে। ইরাকে নিয়ে নীলাশা ভিতরে ঢুকতে থাকে। তখন ইরাকে দেখে আকাশ তো অবাক হয়, কিন্তু ইরা অবাক হয়নি, কেননা আকাশের মুখে ব্যান্ডেজ থাকার কারণে ওকে ঠিকমতো চিনতে পারছে না। রোগীর তাহলে জ্ঞান ফিরেছে, তাহলে ওনার চেক আপ একটু করে নিই। ইরা এসে আকাশের হার্টবিট আর প্রেশার চেক করার জন্য যখন ওর হাত ধরে, তখন আকাশের হার্টবিট অনেক বেড়ে যায়। কেন বেড়ে যায় শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যারা কখনো প্রথম তার প্রিয় মানুষটাকে দেখেছেন বা তাকে স্পর্শ করেছেন। হঠাৎ করে আকাশের হার্টবিট এত বেড়ে যাওয়াটাই ইরা লক্ষ্য করে। কি ব্যাপার, ওনার হার্টবিট এত বেড়ে গেল কেন? মুখ থেকে ব্যান্ডেজটা একটু সরিয়ে নে, তাহলে তুই নিজেই বুঝতে পারবি।
নীলাশার কথায় ইরার চেহারা থেকে ব্যান্ডেজগুলো সরাতে থাকে। ব্যান্ডেজ সরানোর পরে ইরা অনেকটা অবাক হয়ে কিছুটা পিছনে চলে যায়। ইরার এভাবে হঠাৎ করে পিছনে চলে যাওয়ার কারণ জানতে হলে আপনাকে 7 বছর পিছনে আসতে হবে। তাহলে চলুন 7 বছর আগে ঘটে যাওয়া কিছু কাহিনী আপনাদের বলি। 7 বছর আগে কলেজে আকাশের প্রথম দিন, কিন্তু আফসোস এর বিষয় হচ্ছে আকাশ কাউকে চেনে না। চিনবে কি করে? এই প্রথম আকাশ এই কলেজে এসেছে। প্রথম দিন এসে স্যারের রুমে বসে থাকে। অন্যদিকে স্যার তো ক্লাস করাচ্ছে। অনেকটা সময় ধরে না আসার কারণে আকাশ বুঝতে পারে সবটা বুঝে পিয়নের থেকে স্যার কোন রুমে ক্লাস করাচ্ছে তা জেনে ওই দিকে যেতে থাকে। কিছুক্ষণ পরে রুমের সামনে এসে দাঁড়ায়। স্যার, আসতে পারি কি? তুমি কে? তোমাকে তো চিনলাম না। না, আগে কখনো এই ক্লাসে তোমাকে দেখেছি। স্যার, আমি নতুন এসেছি। ও, তুমি তাহলে সেই ছেলে? আপনি কি আমাকে চিনতেন? চিনতাম মানে? তোমাকে যেখান থেকে পাঠানো হয়েছে ওই কলেজের স্যার তোমার ব্যাপারে আমাকে সবটা বলেছে। তুমি ভেতরে এসো আর একটা সিটে এসে বসে পড়ো। আকাশ পিছনে তাকিয়ে দেখে সবগুলো সিটে কেউ না কেউ আছে, কিন্তু একটা মেয়ের পাশের সিটটায় খালি আছে। আকাশ বসবে কি বসবে না সেটাই ভাবতে থাকে। তখন আকাশ, তুমি না বসে দাঁড়িয়ে আছো কেন? সিট তো একটাই খালি আছে, তো মেয়েদের পাশে। আরে, এখানে ছেলে মেয়ে একসাথে বসলেও কোনো সমস্যা নেই। শুধু যাদের সাথে বসতেছো তারা কোনো বাধা না দিলেই বসতে পারো। ঠিক আছে স্যার। ওখানে ওই মেয়ের পাশে এসে বসে পড়ে। স্যারও ক্লাস করাতে থাকে। কিছুক্ষণ ক্লাস করানো শেষ হলে স্যার চলে যাবার আগে, আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি ক্লাস শেষ করে আমার সাথে দেখা করে যেও, কেমন? জি স্যার। এই বলে স্যার চলে যায়। এরপর আরও কয়েকজন স্যার এসে তাদের ক্লাস করিয়ে চলে যায়। ক্লাস শেষ করে আকাশ উঠতে যাবে, তখন ইরা আর নীলাশা আকাশের সামনে আসে। একটা কথা বলো তো। কথাটা কি আমাকে বলছেন? তোমাকেই বলছি। কিন্তু আমাকে কেন? তোর সাথে প্রেম করার ছিল। কথাটা বলে ইরা আর নীলাশা হাসতে থাকে। আপনাদের তো বলাই হয়নি, ইরা আর নীলাশা বেস্ট ফ্রেন্ড। ওদের বন্ধুত্ব হয়েছে প্রায় 5 বছর হয়েছে। ওদের হাসা শেষ হলে, আরে আমরা ফান করছিলাম। তা তুমি আগে কোন কলেজে পড়তে? আকাশ এরপর এমন একটা কলেজের নাম বলে যে নামটা শুনে ওরা অবাক হয়। কেননা আকাশ যে কলেজ থেকে এখানে এসেছে ওই কলেজ এই কলেজের তুলনায় অনেকটা বড় ছিল, সাথে শিক্ষার দিক দিয়ে অনেক বেশি ছিল। কিন্তু আকাশ ওই কলেজ থেকে কেন যে এসেছে তা ওরা বুঝতে পারেনি। তাছাড়া না বোঝারই কথা, কেননা আকাশ এখনও ওর এইসব কথা তো কাউকে বলেইনি, আর বলবে কি না সেটাও শিওর জানে না। আচ্ছা, তোর সাথে কিছু কথা আছে আমাদের। একটু সাইডে আয় আমাদের সাথে। সাইডে বলতে কোন দিকে? চল কোনো একটা চিপাই যাই আমরা। ছি ছি, আমি ওরকম ছেলে না। কথাটা বলে ওরা দুই বান্ধবী হাসতে থাকে। আকাশ বেচারা তো বুঝতেই পারছে না কি বলবে, কেননা ওরা কি বোঝাতে চেয়েছে তা নিজেও বুঝতে পারছে না। একটু পরে, আচ্ছা, যা বলার একটু স্পষ্ট করে বলুন, আমার লেট হয়ে যাচ্ছে। বাসায় কি বউ অপেক্ষা করছে? আমার কি বিয়ে করার বয়স হয়েছে? এই বয়সটাই তো বিয়ে করার সময়। তাছাড়া খোঁজ নিয়ে দেখো, তোমার বয়সী কত মেয়ে বাচ্চা হয়ে গেছে। তাহলে আপনাদের খালি কেন? আমাদের খালি মানে? আপনাদেরও তো সেম ভাবে বিয়ে হওয়ার কথা, কিন্তু সেখানে বিয়ে না করে বসে আছেন এভাবে। শুধু কি বিয়েই খাবে নাকি বিয়ে করার ইচ্ছে আছে? আমাদের দুজনের মধ্যে যদি কাউকে পছন্দ হয় বলে দিও, আর যদি দুজনকেই পছন্দ হয় তাও বলে দিও। আমরা দুজনেই বিয়ে করে নেব তোমাকে। এসব কি ধরনের কথা বলছেন? যা বলেছি ঠিক বলেছি। কেন, আমাদের মধ্যে কি কাউকে পছন্দ হয় না? জি না, আপনারা এতটাও সুন্দর না যে দেখলে পছন্দ হবে। কি বললি তুই? আমাদের দেখে তোর পছন্দ হয় না? এক কথা এতবার বলতে ভালো লাগে না, সরেন তো এখান থেকে। এই বলে আকাশ চলে আসে ওর স্যারের কাছে। ওখানে ওনার সাথে কথা বলতে থাকে। কথা শেষে আকাশ চলে আসে মেসে, এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। অন্যদিকে ইরা আর নীলাশা দুজনেই ওদের বাসায় আসে। ওদের দুজনেরই বাসা কিছু পাশাপাশি ছিল, সেই জন্য একজন আরেকজনের সাথে সারাক্ষণ কথা বলে নিতে পারত। রাতের বেলা ওরা পড়াশোনা করতে থাকে। রাত পার হয়ে সকালে আবার কলেজে আসে তিনজনে। তবে পথের মধ্যে দেখা হয় আকাশের সাথে। দেখতে পেয়েই ওরা আবারও মজা করা শুরু করে দেয়।
কি রে, কই যাচ্ছিস? দেখতে পাচ্ছেন না কলেজে যাচ্ছি। চল তোকে নিয়ে যাই। আমি মেয়েদের পিছনে বসি না। তোকে পিছনে কে বসতে বলেছে? তুই সামনে বসে সাইকেল চালাবি, আমি পেছনে বসবো। এটা কেমন কথা নীলাশা? ও যদি তোর সামনে বসে তাহলে আমার সাথে বসবো কখন? আগে আমার সাথে বসবে, তারপর না হয় তোর চিন্তা করবে। এই না, আমার সাথে বসবে। আপনারা কি শুরু করেছেন বলেন তো? কিছুই তো এখনো দেখোনি তুমি। এই বলে আকাশের দিকে ওরা আসতে যাবে, তখনই আকাশ ওখান থেকে চলে আসে। ক্লাসের মধ্যে এসে বাকিরা কথা বলতে থাকে। স্যার এসে ক্লাস করাতে থাকে, তবে অন্য সবার তুলনায় আকাশ একটু বেশি পারে সব দিক থেকে। সেজন্য ক্লাসে থাকা অন্যরা তো এই নিয়ে সমালোচনা করতে থাকে, কেননা ওরা বুঝতে পারছে না আকাশ কিভাবে এই 2-3 দিনে এত কিছু শিখে নিতে পারলো। কেননা ওদের এই অধ্যায় আজকে ধরলো, কিন্তু আজকে আকাশ সবটা বাজিমাত করে দিল। তুমি এত কিছু জানো কি করে? স্যার, আমি এগুলো আগেও পড়েছি। কিন্তু এত জটিল প্রশ্নের উত্তর তো জানার কথা না। আমি এসব আগেও পড়েছি, তাই আপনি পড়তে থাকেন, আমি শুনতে থাকি। যদি কোথাও ডাউট লাগে তখন নয় বুঝিয়ে দিয়ে। ঠিক আছে, বাকিরা তাহলে ভালো করে শুনতে থাকো। এইদিকে ইরা আর নীলাশা তো অবাক হয়, সাথে বাকিরাও, কেননা আকাশ এত কিছু জানে সেই জন্য। তাই ওরা ঠিক করে একটা কিছু ওদের করতেই হবে, কেননা এই ক্লাসের টপার কিন্তু ইরা ছিল আর এখনো আছে। ক্লাস শেষে ইরা আকাশের কাছে আসে। ওই কি করে তুই এই প্রশ্নের সমাধান করলি? আমি যেভাবেই করেছি তা জেনে তোমাদের কি কাজ? কাজ তো আছেই। আমি ক্লাসের টপার হয়েও পারিনি, তুই 2 দিনও হলো না এসেই সবটা পেরে গেছিস। টপার হলেই যে সবটা জানতে পারবেন তা তো ঠিক না। কিন্তু তুই 2 দিন হলো না এসেই সবটা কিভাবে জানতে পারলি? দেখুন, কে কি পারে আর না পারে তা আপনাকে আমি বলতে রাজি না। এভাবে প্রথম কয়েকটা দিন আকাশ আর ওদের মধ্যে ঝগড়া দিয়েই দিন কাটতে থাকে। এভাবে কয়েকটা দিন যাওয়ার পরে আমার মনে হয় আমরা এইগুলো না করে আকাশের সাথে বন্ধুত্ব করে নেওয়াই ভালো হবে। ওর সাথে বন্ধুত্ব করে আমাদের কি লাভ হবে শুনি? তাহলে ও যা যা জানি সবটা আমরা জানতে পারবো। কথাটা তো মন্দ বলিসনি। তাহলে ঠিক করে নিয়ে কি করবি এখন? তোর কথাটা তাহলে ভেবে দেখবো আমি। সেটাই কর তাহলে। 3 দিন আকাশ কলেজে আসেনি। সেই 3 দিন অনেক খোঁজাখুঁজির পরেও আকাশকে ওরা দেখতে পায়নি। তবে এই 3 দিন আগে আকাশ ওর কলেজে এসেছে, যে কলেজে আকাশ প্রথম ভর্তি হয়ে ওখান থেকে ট্রান্সফার হয়ে এসেছিল। সেখানে কিছু কাজ ছিল বলে এসেছে। কি কাজ তা আপনাদের বলে দিই, নয়তো এই কাহিনী পুরোটা অসমাপ্ত থেকেই যাবে। আসলে আকাশ ওই কলেজে এসেছে ও স্যারের সাথে দেখা করার জন্য। আপনারা আকাশকে যতটা সাধারণ ভাবছেন, আকাশ কিন্তু ততটাও সাধারণ ছেলে নয়। একটা সময়ে আকাশের কাছে সব কিছু ছিল, ওর বাবা মা আর এক কথায় বাড়ি গাড়ি সব কিছু ছিল ওর কাছে। কিন্তু একটা দুর্ঘটনার কারণে আজকে ওদের এরকম একটা অবস্থা হয়েছে। তাহলে আকাশের আগের পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। অতীতে আকাশের সব কিছু ছিল, বাবা মা সবাই ছিল, ওনাদের নিয়েই আকাশের সবটা চলতে থাকে। আকাশের বাবা তেমন একটা ধনী ছিল না, যার কারণে ওকে অনেক ভালো ভালো স্কুল কলেজে পড়াতে পারেনি তখনকার সময়। আকাশ, কলেজে যেতে হবে তোমার, তাড়াতাড়ি উঠো ঘুম থেকে। বাবা, আমি আর একটু ঘুমাই, অনেক ঘুম পাচ্ছে আমার। আর 1 ঘন্টা পরেই তোমার ক্লাস, তোমাকে এখন উঠতে হবে। একটা দিন কলেজে না আসলে কোনো কিছু হবে না। তোমাকে উঠতে বলেছি, ওঠো, আমার সাথে যাবে কলেজে। কি হয়েছে? আমার ছেলেকেও একটু ঘুমাতে দিবে তো? তোমার ছেলে যদি এভাবে ঘুমাতে থাকে তাহলে বাকি সময় কি করবে শুনি? কি আর করবে, উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিবে। কলেজে না আসলে ওর খাওয়ার বন্ধ। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। আকাশের বাবা এরপর থেকে ওকে কলেজে নামিয়ে দিয়ে চলে আসে অফিসে। এইদিকে আকাশও ক্লাস করতে থাকে। তখন একটা মেয়ের সাথে আকাশের পরিচয় হয়, নাম তনু। কি রে, এত লেট করে কেন এলি আজকে? ঘুম থেকে উঠতেই তো লেট হয়ে গেল। তোর তো প্রতিদিন এই কাহিনী চলে। আরে রাগ করছিস কেন তুই? আচ্ছা চল এখন ক্লাসে যাই। ঠিক আছে চল তাহলে। ওরা ক্লাসে এসে পড়তে থাকে। এখানে তানু আর আকাশ কিন্তু অনেক ভালো বন্ধু ছিল। কিছুক্ষণ পরে আকাশের বাবা ওকে কল দেয়। কল দিয়ে বলে দেয় ওনার ফিরতে রাত হবে, সেই জন্য আকাশ যেন বাসায় পৌঁছে জানিয়ে দেয়। তুমি কোনো চিন্তা করো না, আমি সবটা জানিয়ে দেবো।
ঠিক আছে। এদিকে তানুর সাথে কথা বলে আকাশ চলে আসে বাসায়। এসে ওর মাকে বলে দেয় ওর বাবা আসতে লেট হবে। সেই কথাটা বলে। তা শোনার পরে তোর বাবা কি যে এত কাজ করে কে জানে। জানি না আমি নিজেও। রাত 10টার পরে ওর বাবা আসে বাসায়। তবে ওনার মুখে অনেকটা চিন্তার চাপ পড়ে আছে, কোনো কথাই বলছে না। তা দেখে আব্বু এত চিন্তিত কেন দেখাচ্ছে তোমাকে? অফিসের একটা কাজে অনেক চিন্তিত। কি বলো, কি কাজ? একটা লোক এসেছে কিছু টেন্ডার পাস করাতে। আমি রাজি হইনি বলে আমাকে অনেক হুমকি দিল। আব্বু তুমি পুলিশের কাছে যেতে? ওদের কাছে এসেও কোনো কাজ হবে না। কেন আব্বু? পুলিশ কেন সাহায্য করবে না? পুলিশ তো সাহায্য করবে, কিন্তু যাদের সাথে ঝামেলা হয়েছে তারা মাফিয়ার লোক। ওরা ঝামেলা করবে, আর ওরা এত পাওয়ারফুল লোক, আমাদের মেরেও ফেলতে পারে। কি বলো আব্বু? এখন তাহলে উপায় কি? ওদের কথা মেনে নিতে হবে, তাহলে আর ওরা ক্ষতি করবে না আমাদের। যদি ওদের কথা মেনে চলি তাহলে আমাকে উল্টো জেলে যেতে হবে। তাহলে আব্বু চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। আমি আরো 2টা দিন দেখি, তারপর জানাবো। যাই করো না কেন তাড়াতাড়ি করিও। ঠিক আছে, এখন চলো ঘুমাতে যাই। পরের দিন আকাশ চলে আসে কলেজে। এসে তানুকে সবটা জানায়। কিন্তু তানুর বাবাও তেমন একটা প্রভাবশালী নয় যে আকাশকে সাহায্য করতে পারবে। সেই জন্য এখন তাহলে চল কোথাও এসে বসি। ঠিক আছে চলো তাহলে। ওরা এরপর কথা বলতে থাকে। 2 দিন পরে আকাশ রক্ত মাখা শার্ট নিয়ে রাস্তায় পড়ে আছে। তখন আকাশের স্যার কলেজ যাওয়ার সময় দেখতে পায় ওকে, সেজন্য ওকে নিয়ে হসপিটাল আসে। 2 দিন পরে আকাশের জ্ঞান ফেরে। সামনে তাকিয়ে দেখো স্যার দাঁড়িয়ে আছে। আকাশ, আমার মনে হয় তুমি এখান থেকে চলে যাওয়াটাই তোমার জন্য ভালো হবে। কিন্তু স্যার আমার পড়াশোনা? তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পড়াশোনার সবটা খরচ চালিয়ে নেব। তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাও। ঠিক আছে স্যার, তবে মাঝে মাঝে কিন্তু আপনাকে দেখার জন্য আসবো। সময় ফেলে এসে দেখা করে যেও। এরপর চলে আসে অন্য একটা শহরে। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে, কিভাবে আকাশের এরকম অবস্থা হলো, কিভাবে কি হলো। এই সবটা প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন আরও পরে, যখন প্রয়োজন পড়বে তখনই জানিয়ে দেওয়া হবে। আপনাদের তো বলতে ভুলে গেছি, আকাশ ওর আগের কলেজে এসেছে শুধুমাত্র ওর স্যার আর তানুর সাথে দেখা করার জন্য। ওদের সাথে দেখা হওয়ার পরে আকাশ তুই ঠিক আছিস তো? আমি তো ঠিক আছি। তা তুই কেমন আছিস? পড়াশোনা কি শেষ তোর? পড়াশোনা আর করাবে না, বাবা আমার জন্য ছেলে দেখছে। কি বলিস? এত তাড়াতাড়ি তোকে বিয়ে দিয়ে দেবে? বাবা ওর যে বয়স হচ্ছে, তাছাড়া উনি চাচ্ছে যত তাড়াতাড়ি পারে বিয়েটা দিয়ে দিতে। তাছাড়া তুই তো জানিস বাবা হার্টের রোগী। সে সবটা তো জানি। আচ্ছা আমার বিয়েতে তোকে দাওয়াত দিব, কিন্তু তুই অবশ্যই আসবি। সুযোগ হলে আমি অবশ্যই আসবো। তাহলে আজকে চলি আমি। ভালো থাকিস তুই। কোনো প্রয়োজন হলে আমাকে কল দিয়ে জানিয়ে দিস। ঠিক আছে তাই করব। এই বলে আকাশ ওখান থেকে চলে আসে। তাহলে এখন আপনারা বুঝতেই তো পেরেছেন আকাশের অতীতের পিছনে আরও কত অতীত থেকে গিয়েছে। 3 দিন এখানে থাকার পরে আকাশ চলে আসে বর্তমান কলেজে। ওখানে ইরা আর নীলাশা ওকে দেখতে পায়। এই দাঁড়া। কি হয়েছে? আমাকে ডাকছেন কেন? কোথায় ছিলি এই 3 দিন? আমি যেখানেই থাকি না কেন, তা কি তোদের বলতে হবে? আমাদের না বললে আর বলবি কাদের? আমার কোনো ইচ্ছে নেই তোমাদের কিছু বলার। ওই বললে সমস্যা কি তোর? কোনো সমস্যা নেই, তাও বলতে রাজি না। তোর সাথে এমনিতেই কিছু কথা আছে। আবার কি কথা? তাড়াতাড়ি করে বল। আচ্ছা তোর কি গার্লফ্রেন্ড আছে? না নেই। তাহলে তো সিট পুরোই ফাঁকা। আচ্ছা থাক সেসব কথা, তোর সাথে পড়াশোনার ব্যাপারে আমাদের কিছু কথা আছে। কিন্তু আমাকে এখন বাসায় ফিরতে হবে। আরে আমরা পৌঁছে দেব, তুই এই ব্যাপারে এত টেনশন করছিস কেন? তারপরেও আমাকে যেতে হবে। ঠিক আছে কাল সময় মতো চলে আসিস। সেটা তো আসতেই হবে। চলে আসে। একটু পরে নীলাশা আর ইরা মিলে আকাশের ব্যাপারে কথা বলতে থাকে। কিন্তু এখন তাহলে কি করা যায় বলতো? আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমরা প্রথমে ওর সাথে বন্ধুত্ব করে ওর ব্যাপারে সব কিছু তথ্য আগে জোগাড় করতে পারি। এরপর আমরা ওর মধ্যে থাকা ট্যালেন্টগুলোকে
আস্তে আস্তে বের করতে থাকি, তাহলে তো বুঝতে পারবো ওর মধ্যে কীরকম ট্যালেন্ট আছে। কথাটা খারাপ বলিসনি। তাহলে কাল থেকে ওর সাথে আমরা ভালো ব্যবহার করতে থাকবো। সেটাই ভালো হবে। পরের দিন ইরা আর নীলাশা আকাশের সাথে বন্ধুত্ব করে নেয়। সেই জন্য ওরা আকাশের থেকে পড়া সম্পর্কে অনেক কিছু জেনে নিতে থাকে। একে অপরের বন্ধুত্ব হয়ে উঠতে থাকে। একটু পরে, আচ্ছা আকাশ, তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি কি? আমি তো অনেক বড় বিজ্ঞানী হতে চাই। বাবা, ভালো তো। তাই ইরা, তোর কথা তো বললি না এখনো। আমার তো ডক্টর হওয়ার ইচ্ছে আছে। বাহ, তোরা দুজনও তো একদম ফাটিয়ে দিয়েছিস। আমার তো তেমনই কিছু মনে হচ্ছে। তাই নীলাশা, এখন তোর কথা বল। আরে আমিও তো LAW করতে চাই। ল করার ইচ্ছে থাকলে তুই সায়েন্স নিয়ে কেন পড়াশোনা করছিস? কি বলিস? তাহলে কি গ্রুপ চেঞ্জ করব? অবশ্যই চেঞ্জ করা দরকার। তাহলে তো স্যারের সাথে কথা বলে দেখতে হবে, কিন্তু তাও আমার যে ইচ্ছে করছে না। কিন্তু কেন? আমি চলে যাওয়ার পরে ইরা তো একা হয়ে যাবে। আরে কিছুই হবে না। তুই চলে যাওয়ার পরে তো আকাশ আমার কাছে থাকবেই। তোর কাছে থাকবে মানে? মানে আমার সাথেই ক্লাসে থাকবে। তোকে তো আলাদাভাবে থাকতে হবে, এছাড়া কোনো উপায় তো নেই তোর। সেটাই তো। তবে ক্লাস শেষে দেখা যাবে, এটাই তো অনেক কিছু। তা তো দেখা হবেই। এভাবে ওদের মধ্যে ভালোভাবে কথাবার্তা চলতে থাকে। 2 মাস কেটে যায়। এই কয়েকটা মাসে ওদের তিনজনের বন্ধুত্ব আরো বেশি গভীর হতে থাকে। কয়েকদিন পরেই ওদের পরীক্ষা শুরু হওয়ার পালা। সেই জন্য ওরা তিনজনই ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। কিছুদিন পরে পরীক্ষা শুরু হয়। 15 দিনের পরে পরীক্ষা শেষ হয়। তখন ওদের ছুটি থাকে। সেই জন্য ওরা তিনজনই দেখা করে একটা পার্কে। ওদের দেখা হওয়ার পরে, এবার বল ইরা, আমাদের এভাবে ডেকেছিস কেন? আমাদের তো কলেজ এখন বন্ধ, সেজন্য কোথাও থেকে ঘুরে আসলে কেমন হয়? কথাটা তো বন্ধ বলিসনি, কিন্তু যাবো কে কে? আমি, তুই আর আকাশ। এটা আবার কেমন কথা? তোমাদের দুজনের মধ্যে আমি একটা ছেলে যাব, এটা কেমন দেখে না? কলেজে তো কোনো সমস্যা হয় না, তাহলে বেড়াতে কেন সমস্যা? ইরা ঠিক কথাই বলেছে, তুইও যাবি আমাদের সাথে। আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু আমার কাছে তো কোনো ডলার নেই যে আমি খরচ করব। সব ডলার আমি দেব। তুই কেন দিবি? আমি দিব। ঠিক আছে, তোমরা যখন রাজি হয়েছো তখন আমার কোনো কিছু বলার নেই আর। ওকে, আমরা তাহলে যাচ্ছি। কিন্তু কবে যাবি? 2 দিন পরে। তোরা ব্যাগপত্র গুছিয়ে রাখ। ঠিক আছে আকাশ, তুই তাহলে চলে আসিস সময় মতো। ঠিক আছে, চলে আসবো। তাহলে এবার আমরা যে যার বাসায় চলে যাই। ওরা নিজেদের বাসায় তো চলে আসে। 2 দিন পরে ওরা চলে আসে ঘুরতে, তাও পাহাড় দেখার জন্য। ওখানে ওরা একটা রুমে 3 জনে থাকতে থাকে। ওখানে ওরা পাহাড়ে অনেক মজা করতে থাকে। একবার তো নীলাশা পাহাড়ে উঠে একদম কিনারায় চলে আসে ছবি তোলার জন্য। তখনই ওর পা স্লিপ করে পড়ে যায়। আকাশ দেখে, সাথে সাথে ওর হাত বাড়িয়ে দিয়ে নীলাশার হাত ধরে ফেলে। আসলে আকাশ ছবি তুলতে থাকে নীলাশার, কিন্তু নীলাশা কখন যে এত কিনারায় চলে যায় তা আকাশ বুঝতে পারেনি। এদিকে নীলাশার হাত ধরে রাখে, তখন আশেপাশে কিছু লোক ছিল যাদের সাহায্য নিয়ে নীলাশাকে টেনে উপরে ওঠায়। এতে নীলাশা কেঁদে কেঁদে আকাশকে জড়িয়ে ধরে। দোস্ত, তোর জন্য আজকে আমি দ্বিতীয়বার আমার প্রাণ ফিরে পেয়েছি। তুই না থাকলে তো আজকে আমাকে কেউ খুঁজেও পেত না। আরে বন্ধুই তো বন্ধুর বিপদে আসে। তবে তুই দেখিস, আমি একদিন হলেও তোর এই ঋণ আমি অবশ্যই শোধ করব। এদিকে ইরা এসে দেখে নীলাশা আকাশকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে ইরার মনে তো কিছুটা হিংসে হতে থাকে, তাও কোনো কিছু বুঝতে দেয়নি। আসলে ইরা তো জানতোই না এখানে এত কিছু যে হয়ে গিয়েছে। ওদের কাছে এসে, নীলাশা, তুই ওকে এভাবে জড়িয়ে ধরে আছিস কেন? ও পড়ে যাচ্ছিল, আমি ওকে ধরে বাঁচালাম। তাই বলে জড়িয়ে ধরতে হবে? ও ভয় পেয়ে আছে, সেজন্য জড়িয়ে ধরেছে। তা এখন ঠিক আছিস তো? এখন তো ঠিক আছি, তবে আকাশ না থাকলে আমার যে কি অবস্থা হতো। আচ্ছা, এখন চল আমরা এখান থেকে নেমে যাই। ঠিক আছে, চলো তাহলে। এই ব্যাপারটা কিন্তু বাবা মা না জানে। যদি জানে তাহলে কিন্তু আমার অবস্থা শেষ করে দিবে। কেউ কিছু জানবে না। ঠিক আছে, চল তাহলে। ওখানে আরও কয়েকটা দিন থাকে। তবে ইরা লক্ষ্য করছে নীলাশা আর আকাশের মাঝে অনেক ভালো সম্পর্ক গড়ে উঠেছে। তাও কোনো কিছু আর বলেনি।
কয়েকটা দিন পরে ওরা চলে আসে ওদের যে যার বাসায়। কয়েকদিন পরে ওদের রেজাল্ট আসে। সেখানে আকাশ প্রথম হওয়াতেই ইরা তো রাগে একদম ফেটে যাচ্ছে। অন্যদিকে নীলাশার বাবা মা আকাশকে ওদের বাসায় আসার জন্য বলে। তুই তাহলে আকাশকে নিয়ে একবার আমাদের বাসায় আয়। কেন আম্মু? ছেলেটাকে দেখার ছিল সেজন্য। আচ্ছা, নিয়ে আসবো তাহলে। পরের দিন নীলাশা আকাশকে কল দিয়ে ওদের বাসায় আসার জন্য বলে। আকাশ রাজি হয়ে যায়। অন্যদিকে ইরাকেও বলে, কিন্তু ইরা ব্যস্ত থাকার জন্য আসতে পারবে না। সেই জন্য পরের দিন আকাশ চলে আসে নীলাশার বাড়িতে। এত লেট করলি কেন? আসলে এইগুলো কিনতে লেট হয়ে গেল। তোকে এইগুলো আনতে কে বলেছে? প্রথমবার তোদের বাসায় আসছি, খালি হাতে আসবো নাকি? তাই বলে এত কিছু তো আনতে বলিনি। আচ্ছা, এখন ভিতরে চল। তোর দেখি অনেক তাড়া। ঠিক আছে, চল আমার সাথে। এই বলে নীলাশার সাথে ভিতরে আসে। ওখানে নীলাশার বাবা মা দুজনেই ছিল। আকাশ, তোর সাথে পরিচয় করিয়ে দেই। ইনি আমার বাবা, পেশায় একজন জজ, আর আমার আম্মু উনি বাসায় থাকে। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা কেমন আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছে। তা তোমার বাবা মা কেমন আছে? আন্টি, আমার বাবা মা বেঁচে নেই। ছোটবেলা থেকে? না আন্টি, কয়েকটা মাস আগে। আচ্ছা, দুঃখ পেও না, আমাদের তোমার আপন ভাবতে পারো। আর হ্যাঁ, কোনো রকম লজ্জা পাবে না। তুমি ফ্রেশ হয়ে আসো। নীলাশা, ওকে ওয়াশরুম দেখিয়ে দে। ঠিক আছে আব্বু। কিছুক্ষণ পরে ওদের মধ্যে সবটা ঠিক হয়ে যায়। এরপর খাবার খেয়ে নেয়। বিকালে আকাশ বেরিয়ে পড়ে, যদিও আকাশকে ওনারা অনেকবার থাকতে বলেছে, কিন্তু থাকেনি, চলে এসেছে। এরপর থেকে প্রায় সময় আকাশ নীলাশাদের বাসায় আসতো। ব্যাপারটা যখন ইরা জানতে পারে তখন। আচ্ছা নীলাশা, আকাশের সাথে তোরা তো মাখামাখি কেন? কি বলছিস এইগুলো তুই? আমি ঠিকই বলছি, তুই ওকে নিয়ে এত মাখামাখি করার তো কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তোর হয়েছে কি একটু বলবি তো? কলেজের রেজাল্ট তো দেখলি? দেখলাম তো, আকাশ প্রথম হয়েছে আর তুই দ্বিতীয়। তাহলে এখানে সমস্যাটা কোথায়? সব সমস্যা ওখানেই। আমি ওই ছেলেকে কোনো মতে মেনে নিতে পারছি না। কোনো কাজেই মানতে পারিস না? আমি তো তোর কথা কোনো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা থাক সেসব কথা, কাল কলেজে আসবি তো? হ্যাঁ, আসবো তো। আচ্ছা, সময় করে চলে আসিস। পরের দিন ওরা কলেজে আসে। তখন আকাশ নীলাশা একসাথেই ছিল। সে সময় আকাশের ফোনে কল আসে। কল রিসিভ করে কথা বলা শেষ করে তখনই। কে ফোন দিল? এরা হঠাৎ কল দিয়ে বলল স্টোর রুমের দিকে আসার জন্য। কি কথা বলবে? আমি আসি তাহলে। আমাকে বলেছে একা আসার জন্য। আচ্ছা, তুই তাহলে যা। কোনো প্রয়োজন হলে আমাকে কল দিস, আমি আশেপাশেই থাকবো। ঠিক আছে। নীলাশাকে বিদায় দিয়ে আকাশ স্টোর রুমের দিকে যেতে থাকে ইরার কাছে যাওয়ার জন্য। ওখানে এসে ইরাকে কল দেয়। তখন ইরা কল রিসিভ করে। আমি তো স্টোর রুমের বাইরে আছি। ভেতরে আসো। ঠিক আছে। ইরার কথা আকাশ স্টোর রুমের ভিতরে আসে। এসে দেখে আগে থেকে ইরার ঘাড়ে দাগ আছে, জামা কিছুটা ছেঁড়া। তা দেখে। কি ব্যাপার ইরা, তোমার কি হয়েছে? আর এইগুলো কি? আমি নীলাশাকে কল দিয়ে বলছি তোমার জন্য জামা নিয়ে আসার জন্য। ওইগুলো লাগবে না, তোমার সাথে কিছু কথা আছে। অন্যদিকে নীলাশা আগে থেকে বাইরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। ঠিক তখনই ইরা চিৎকার করে ওঠে। এদিকে আকাশ কি করবে না করবে কোনো কিছু ওর মাথায় আসছে না। ততক্ষণে রুমের ভিতরে স্যার আর কিছু ছেলে মেয়ে চলে এসে ওদের এই অবস্থায় দেখে ফেলে। তখন কারোর বুঝতে বাকি রইল না যে এখানে কি হচ্ছে তা বোঝা। আকাশ, তোমাকে এক্ষুনি কলেজ থেকে বের করে দেওয়া হবে। স্যার শুধু কি কলেজ থেকে বের করবেন? ইরা, তুই ঠিক কি চাস বলতো? আমি চাই ওকে পুলিশের হাতে তুলে দিতে, যেন এরকম কাজ আর কারোর সাথে না করতে পারে। ইরা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। চুপ কর। এমন সময় বান্ধবীর পাশে না দাঁড়িয়ে ওর পাশে দাঁড়াচ্ছিস? ঠিক আছে, আমি পুলিশকে কল দিয়ে সবটা জানিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে পুলিশ এসে আকাশকে নিয়ে যায়। এখানে অন্য কেউ না জানলেও নীলাশা ঠিকই জানে আকাশ যে নিরপরাধ। বর্তমানে আকাশ জেলে আছে না বাইরে আছে। আবার এর পরিবর্তে কি কি হয়েছে তা আপনারা আরও পরে জানতে পারবেন, কেননা
সব সিক্রেট যদি এখনই ভেঙে দিই তাহলে তো পুরো রহস্য এখানেই বেঁকে যাবে। সেই জন্য কিছু রহস্য এখানে আটকে রেখে গল্পের বর্তমানে আমরা ফিরে আসি। বর্তমান। আকাশের চোখের উপর থেকে ব্যান্ডেজ সরানোর পরেই ইরা তো চমকে ওঠে। কিছুটা ভয়ও কাজ করছিল ইরার মনে, কেননা আকাশকে এভাবে ওর চোখের সামনে দেখতে পারবে তা তো ইরা কল্পনাও করতে পারেনি। সেমভাবে আকাশও ইরাকে দেখবে তা ভাবতে পারেনি। তুই এখানে? আর নীলাশা, তুই ওকে কোথায় পেলি? আমি ওকে যেখানেই পাই তা তোর না জানলেও চলবে, তবে এতটুকু জেনে রাখ, তোর মতো বান্ধবী আমি কখনো চাই না। এত বড় কথা তুই বলতে পারলি? বলতে পেরেছি, এর কারণ তুই ভালো করে জানিস। সামান্য নিজেকে টপ 1-এর মধ্যে আনার জন্য তুই এরকম অবস্থা করতে পারিস, তাহলে তোর থেকে আর কি আশা করব আমি? তুই বিশ্বাস কর, ওই দিন আকাশ আমার সাথে ওইসব করার চেষ্টা করেছিল। আমি কিন্তু সবটা জানি, সেজন্যই আমাকে শিখাতে আসিস না। কি জানিস তুই? ওই দিন তুই আকাশকে কল দিয়ে স্টোর রুমের দিকে ডাকলি, তখন আমি আর আকাশ একসাথেই ছিলাম। আমি বলেছিলাম সাথে আসার জন্য, কিন্তু তুই বলেছিলি আকাশ যেন একাই আসে, সেজন্য চলে যাই। তাও আমি কিছুক্ষণ পরে ওর পেছনে পেছনে ওখানে আসি আর সবটা শুনতে পারি। তবে আমি চাইলেই ওই দিন তোর মুখোশ সবার সামনে খুলে দিতে পারতাম, কিন্তু যদি তেমনটা করতাম তাহলে তোকেই উল্টো কলেজ থেকে বের করে তো দিত, সাথে জেলেও যেতে হতো। কথাটা শুনে ইরা আবার চুপ হয়ে যায়। কোনো কথাই ওর মুখ দিয়ে বের হচ্ছে না। এইদিকে ইরা, তুমি সামান্য ফার্স্ট হওয়ার জন্য আমার সাথে এরকমটা করলে? আমাকে আগেই বলতে, আমি সবটা মেনে নিতাম। আকাশ, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। এত তাড়াতাড়ি তো আমি তোমাকে মাফ করতে পারবো না। ঠিক আছে, মাফ করতে হবে না, আমি চললাম। তোর যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারিস। এইদিকে ইরা তো চলে যায়। কিছুক্ষণ পরে ওখানে রকি আসে। এসে আকাশকে এরকম অবস্থা দেখে খুশি হয়। আকাশ, তোমার অবস্থা আগের তুলনায় ভালো তো? কিছুক্ষণ আগেই তো জ্ঞান ফিরেছে, এখন কি করব না করব ভেবে উঠতে পারছি না। আরে, তোমাকে কোনো চাপ নিতে হবে না, তুমি শুধু সুস্থ হয়ে উঠো, তারপর তোমার কাজ শুরু করব। কিন্তু তাহলে তো 1 মাসের মতো সময় লেগে যাবে। তারপর আমরা কাজ শুরু করব। তোমার সুস্থ হতে যতদিন লাগে লাগুক, এই সময়টুকু তো অপেক্ষা করতেই হবে আমাকে। তবে তোমার কথা মতন সব মাল আগামী 10 দিনের ভিতর নিয়ে আসা হবে। তাহলে আমি সুস্থ হয়ে সবটা দেখে নেব। আচ্ছা, আমি তাহলে চলি এখন। রকি যাওয়ার পরেই ডক্টর আসে আকাশের রুমে। আচ্ছা, আমি যে ডক্টর রেখে গেলাম সে কোথায়? ও ডক্টর আমার লাগবে না। কি বলছেন? উনি অনেক ভালো ডক্টর, আপনাকে সুস্থ করে তুলতে পারবে। তার কোনো প্রয়োজন নেই, আমি সবটা করে নিতে পারবো। তাছাড়া আমি ওর যতটা সেবা করতে পারবো ওই মেয়ে তো সেটা পারবে না। আচ্ছা, আপনাদের যেমন ইচ্ছে হয় করে নিতে পারেন, আমি তাহলে চলি এখন। ডক্টর চলে যায়। ডক্টর যাওয়ার পরে আকাশ আর নীলাশা কথা বলতে থাকে। আমার মনে হয় না এরা এখনো বদলে গেছে। আমারও তো তাই মনে হয়। কিন্তু এখন কি করবে ভাবছিস? তেমন কিছু না, তবে তুই তো সবটা সময় থাকতে পারবি না। যতটা সময় থাকতে পারবো ওতেই হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা, তোর জন্য ছেলে দেখা শুরু করছে মনে হয়। তোকে এইসব আন্দাজি কথাবার্তা কে বলে? যেই বলেছে আমি কিন্তু শুনতে পেরেছি। আরে তেমন কোনো বিষয় না, তুই এখন ঘুমাতো। কিছুক্ষণ আগে তো ঘুম থেকে উঠলাম। তাহলে তুই মোবাইল ভিডিও দেখ, আমি ততক্ষণে বাকি কাজটুকু সেরে নিই। কথাগুলো বলে আকাশের হাতে মোবাইল দিয়ে বেরিয়ে পড়ে। মোবাইল অন করে দেখে অনেক লোক কল দিয়েছে, সেই জন্য আকাশ ওনাদের এক এক করে কল দিয়ে কথা বলতে থাকে। কথা বলা শেষ হলে এদিকে ইরা ওর কেবিনে এসে মন খারাপ করে বসে আছে। তখন নীলাশা এসে ইরার কাছে। কিরে, মন খারাপ? এরকম অবস্থায় তো মন খারাপ হবেই। ওই দিন তো অনেক খুশি ছিলি কাজটা করে। কি বলবো বল, আমি তো কোনোভাবেই বুঝতে পারিনি। এখন আর কেঁদে তো কোনো লাভ হবে না। তুই একটা কাজ কর, আকাশের কাছে ক্ষমা চেয়ে নে, আমার মনে হয় ও তোকে ক্ষমা করে দেবে। কোন মুখে যাবো ওর কাছে? তাছাড়া আমি যে ওর পুরো ক্যারিয়ার নষ্ট করে দিয়েছি। ওর ক্যারিয়ার তুই নষ্ট করে দিতে চেয়েছিলি, কিন্তু তা পারিসনি। কেন কেন? সে অনেক কাহিনী, তোকে অন্য একটা দিন বলবো আমি। ঠিক আছে,
কিন্তু আকাশের সামনে কি যাব আমি? কথা বলে দেখতে পারিস, যদি আকাশ তোকে ক্ষমা করে তাহলে তো ভালোই। তাহলে আমি কিছুক্ষণ পরে ওর কাছে যাব, দেখি ও কি বলে। ঠিক আছে, তাই করিস। একটু পরে নীলাশা আবার আকাশের কাছে চলে আসে, এসে ওর সাথে কথা বলতে থাকে। আচ্ছা, তুই ইরাকে ক্ষমা করে দিতে পারিস না? তোর কি মনে হয় ইরা যা করেছে ওখানে ওকে ক্ষমা করা যায়? তা তো করা যায় না, কিন্তু তাও একবার ভেবে তো দেখতে পারিস। আমি সেটা পরে দেখব, কিন্তু তুই কি এখানেই থাকবি আমার সাথে? ডক্টরকে তো বলেছিলাম আমার জন্য এখানে একটা বেডের ব্যবস্থা করে দেওয়ার জন্য। ঠিক আছে। পরের দিন নীলাশার বাবা মা আসে ওখানে, এসে ইরাকে দেখে ওনারা অনেকটা অবাক হয়। ইরা, তুমি এখানে? জি আঙ্কেল, আপনারা হঠাৎ এখানে? আকাশ অসুস্থ, সেজন্য আমরা ওকে দেখার জন্য এসেছি। আমি এখানে ডক্টর হিসেবে জয়েন করেছি, 2 মাস মতো হলো। যাক, ভালো হলো তাহলে। জি আঙ্কেল, কিন্তু আঙ্কেল আকাশের সাথে কি আপনাদের আগে থেকেই ভালো পরিচয় ছিল? ছিল মানে? ও তো আমাদের সাথেই থাকে। কি বলছেন আন্টি? তাহলে তো ভালোই হলো। কিন্তু আন্টি, আকাশ জেল থেকে কবে বের হলো? এই তো 20 দিনের মতো হবে। তবে ইরা, তুমি নিজের ক্যারিয়ারের জন্য এভাবে আকাশের জীবনটা তুমি নষ্ট করে দিলে, আমি তো ভাবতেও পারিনি। কি করব আন্টি, তখন মাথা কোনোভাবেই ঠিক ছিল না। আমি যে কি করছি, কি করব, তখন আমার কোনো কিছুই কাজ করেনি ঠিক মতো। থাক, যা হওয়ার হয়েছে। এখন এই নিয়ে আফসোস করার কোনো মানেই নেই। তবে যা হয়েছে তা আকাশের জন্য মোটেও ভালো হতো না যদি নীলাশার বাবা জজ না হতো। আন্টি, আমি কথাটা ঠিক বুঝতে পারিনি। অন্য একটা সময়ে বলবো। এখন যদি পারো আকাশের সেবা করে ওকে সুস্থ করে তুলো, তাহলে হয়তো তোমাকে কিছুটা ক্ষমা করে দিতে পারে। তাহলে আমি সেটাই করব। তাহলে কাজে লেগে পড়ো। এদিকে আন্টির কথা মতো ইরা কাজে লেগে পড়ে, আকাশের সেবা যত্ন করতে থাকে, কিন্তু তাও আকাশ কোনো কিছুই বলেনি। কয়েকদিন পরে আকাশকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়। তখন আকাশ, আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি ক্ষমা করতে পারবো কিনা আমি জানি না। প্লিজ আকাশ, এরকমটা বলো না। যেতে হবে আমাকে। যদি কখনো আমাদের দেখা হয় তাহলে আমি ভেবে দেখবো বিষয়টা। এই বলে আকাশকে নিয়ে চলে আসে বাকিরা, কিন্তু ইরা কি বলবে কোনো কিছু বুঝতে পারছে না, সেই জন্য ওভাবেই চুপ করে আছে। অন্যদিকে দিন যেতে থাকে, আকাশ এবার মোটামুটি হাঁটতে পারে, সেই জন্য রকির অফিসে আসে। রকি তো আকাশকে দেখে অনেক খুশি হয়। আরে, আপনি ঠিক আছেন তো? আমি এখন ঠিক আছি। তা যে কথা বলার জন্য এখানে এসেছি, যা যা বলেছি সবটা কি নেওয়া হয়েছে? যা যা বলছেন সবটা নেওয়া হয়েছে। এখন যদি আপনি সেই সবটা একবার চেক করে নিতে পারেন তাহলে অনেক সুবিধা হতো। ঠিক আছে, চলুন তাহলে। ওরা লেট না করে চলে আসে ফ্যাক্টরিতে। ওখানে এসে সবটা দেখতে থাকে। সবটা দেখার পরে সবটা ঠিক আছে, কিন্তু এই জিনিসটা একটু বাঁকা হলে সুবিধা হতো। তাহলে এখন নতুন করে যদি এইগুলো বানাতে হয় তাহলে তো আমাদের অনেক ডলার লস হয়ে যাবে। কোনো কিছু লস হবে না। আমি যেভাবে এখন এগুলো করে দেব ঠিক সেইভাবে এইগুলো করে নিলেই হবে। তাহলে তো ভালোই হয়। এরপর কয়েকটা জিনিস ওই রকম ভাবে করে দেওয়া হয়, এতে মোটামুটি সবটা ঠিক থাকে। কিছুক্ষণ পরে তাহলে সবটা এভাবে রেখে দিন, আমি 7 দিন পর এসে কাজ শুরু করব। ঠিক আছে, তাই হবে। ওদের সাথে কথা শেষ করে চলে আসে আকাশ, এসে নীলাশাদের বাড়িতে আসে। আসলে আকাশ 5 বছর ধরেই ওদের বাড়িতে থেকে আসছে। এখন এই কথা শুনে অনেকের মনে প্রশ্ন জাগবে, গল্পের শুরুতে বলা হয়েছে আকাশ 5 বছর পরে জেল থেকে বের হয়েছে, কিন্তু এই 5 বছরে হয়ে যাওয়া কোনো কাহিনী কিন্তু আপনারা এখনো জানেন না। যখন জানতে পারবেন তখনই বুঝতে পারবেন কিভাবে আকাশ 5 বছর ধরে নীলাশাদের বাসায় থাকছে। এই সবটা প্রশ্নের উত্তর আপনারা এই 5 বছরের ভিতরে জানতে পারবেন, কিন্তু এই বিষয়ে এখন আলোচনা করব না আমরা, সেই জন্য একটু অপেক্ষা করলেই আপনাদের জানানো হবে। থাক সেসব কথা। বাসায় আসার পরে আকাশ ফ্রেশ হয়ে নেয়। নিচে নামার পরে, আকাশ, আজকের দিনটা কেমন কাটলো? অনেক ভালো কেটেছে। তাছাড়া 7 দিন পরে আমি কাজে লেগে পড়ব। তখন হয়তো আঙ্কেল আন্টি আপনাদের সাথে দেখা করার জন্য সে সময়টুকু আমি নাও পেতে পারি।
সমস্যা নেই, তোমার যখন ইচ্ছে হবে তখন এসে দেখা করে যেও। ঠিক আছে আন্টি। ওরা তো খাবার খাচ্ছে, তখন ওখানে ইরা আসে। ইরাকে এভাবে দেখার পরে আকাশ কিছুটা আশ্চর্য হয়। তুমি এখানে কেন? চেক আপ করার জন্য এসেছি। চেক আপ করার কি আছে? অনেক কিছুই আছে যা তুই বুঝবি না। না বোঝার কি আছে বল। অনেক কিছুই আছে, যেমন ধর তোকে তো হসপিটাল থেকে নিয়ে আসলাম, এখন তোর সব বডি ঠিক মতো কাজ করছে কিনা সে সব তো চেক আপ করেই দেখতে হবে। এটা কিন্তু ঠিক বলেছিস। আমি সবসময় ঠিক কথাই বলি। আচ্ছা তাহলে একটা কাজ করুন, চেক আপ করে নিন। এইবার ইরা আকাশের কাছে আসতে থাকে, 10 মিনিট ধরে চেক আপ করতে থাকে। সবটা করার পরে সবটা শেষ, তাহলে আন্টি এখন আমি আসি। তোকে এখন কোথাও যেতে হবে না, আমাদের সাথে বসে একসাথে খেয়ে নিবি, চল। আমার তো হসপিটালে অনেক কাজ আছে, সেগুলো করে নিতে হবে। আরে কিছুক্ষণ লেট হলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে। ওনারা তো খেতে থাকে, তবে ইরা লক্ষ্য করে আকাশ ওর দিকে মোটেও তাকাচ্ছে না। সেজন্য মন কিছুটা খারাপ হয়ে যায় ইরার। একটু পরে, আন্টি আমি তাহলে এখন আসি। এসো তাহলে, সময় পেলে আবার আসিও। ঠিক আছে আন্টি। ইরা চলে যাওয়ার পরে ওনারা ড্রয়িং রুমে বসে আরো কিছুক্ষণ কথা বলতে থাকে। কথা বলতে বলতে, আচ্ছা আকাশ, আমার কেন জানি মনে হচ্ছে ইরা তোকে পছন্দ করতে শুরু করেছে। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তাহলে তুই এটা ভেবে নে, আমি কখনো ওকে বিয়ে করব না। আচ্ছা লাগবে না করা। তা আকাশ, তোমার কাজ তো কয়েকদিন পর শুরু করবে, তা বাসায় আসার সময় পাবে তো? সময় তো পাবো, কিন্তু তাও আসতে পারবো কিনা জানি না। ঠিক আছে। কিন্তু আকাশ, ওখানে তোমার কাজটা কি? কাজ তো অনেক কিছু, যন্ত্র আগে বানাতে হবে, তারপর সে যন্ত্রগুলো মানুষের মস্তিষ্ক অনুযায়ী কাজের উপযুক্ত করে তুলতে হবে। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। তাহলে বুঝিয়ে বলি আমি। ধরুন একটা হাত পা তো যে কেউ আবিষ্কার করতে পারে, কিন্তু সেটা তো আমাদের মস্তিষ্ক অনুযায়ী কাজ করার মতো ক্ষমতা সেটা পারে না। তার সাথে আছে চোখ, সেটাও সেম। আমার কাজ হচ্ছে এই জিনিসগুলোকে মানুষের মস্তিষ্কের সাথে যুক্ত করা, যেন তারা নিজেদের মস্তিষ্কের মাধ্যমে এইগুলো কন্ট্রোল করে নিতে পারে। কি বলো, এটা তো অনেক ভালো জিনিস। কিন্তু এর জন্য একটা কেমিক্যাল লাগবে, যে কেমিক্যাল 1 মাস পরে তৈরি করব। কেমিক্যাল কেন? সে অন্য কাজে ব্যবহার করব। ঠিক আছে, তোমার এইসবের ব্যাপারে তো আমি কিছু বুঝি না। যদি সময় পান তাহলে একবার এসে ঘুরে যেতে পারেন। ঠিক আছে, আমি চেষ্টা করব। পরের দিন ইরা আবারও আসে, এসে চেক আপ করে চলে যায়। কিন্তু তাও আকাশ কোনোভাবে কিছুই বলে না। কয়েকটা দিন পরে আকাশ অনেকটা সুস্থ হয়ে ওঠে, সেই জন্য কাজের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে নীলাশা ওর বাবার সাথে কোর্টে চলে আসে, আর ইরা তো হসপিটালেই আছে। এক কথায় যে যার মতো ব্যস্ত। রকির অফিসে আসার পরে, কেমন আছো এখন? এই তো ভালো। এত তাড়াতাড়ি চলে এলে যে? কি করব, কাজ তো শেষ করতে হবে। এটা অবশ্য ঠিক বলেছো। তাহলে আমরা এবার ফ্যাক্টরিতে যাই, ওখানে এসে বাকি কাজগুলো করে ফেলি। ঠিক আছে, চলো তাহলে। রকির সাথে ফ্যাক্টরিতে এসে সবটা দেখতে থাকে। এরপর আকাশ ওর কাজ শুরু করে দেয়। এভাবে দেখতে দেখতে 3 মাস পার হয়ে যায়। কাজও মোটামুটি অনেকটা শেষ হয়ে আসে। কাজ আর কতদিন লাগবে? এই তো বড় জোর আর 3 মাস লাগবে সব মিলিয়ে। সব মিলে বলতে? এই তো যন্ত্রের কাজ শেষ হতে 2 মাস, আর কেমিক্যালের কাজ শেষ হতে 1 মাস তো লাগবেই। ও, বুঝতে পেরেছি। আকাশও কাজ করতে থাকে, তবে এই 3 মাসে কারোর সাথে তেমন কোনো কথা হতো না আকাশের সাথে। শুধু মাঝে মাঝে নীলাশা এসে দেখা করে যেত। কয়েকদিন পরে রকির বাবা আসে আকাশের সাথে দেখা করার জন্য। উনি আকাশের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে মোটামুটি অনেক বিষয় নিয়ে আলোচনা করে। কিছুক্ষণ পরে, তা আকাশ, তুমি এত কিছু শিখলে কি করে? এত কিছু বলতে? এত কিছু বলতে এসব কিছুর আইডিয়া তোমার মাথায় আসলো কি করে? এসেছে কোনো না কোনোভাবেই। তোমার কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে কিন্তু। ঠিক আছে, জানাবো। একটু পরে আবারও কাজ করতে থাকে। কাজ শেষ করে আকাশ নীলাশাদের বাসায় চলে আসে। ওখানে এসে ইরাকে দেখতে পারবে তা কিন্তু ভাবতে পারেনি। কি তুমি এতদিন পরে? তুমি কি এতদিন এখানেই ছিলে? ও তো এখানেই ছিল। আমাকে তো আগে জানালি না। জানানোর কি আছে তোমাকে? সেটাই তো।
তোরা দুইটা আবার কবে থেকে এক হলি? অনেক আগ থেকে। তা একটা কাজ করতে হলে। একটু আগেই কাজ করে আসলাম, এখন আবার কি কাজ করব? এই কাজটা তো সেই কাজ না, তাছাড়া তোকে তো বলাই হয়নি। তোর জন্য কি আন্টি ছেলে দেখছে? দেখ, তেমন কিছু না। তাহলে আবার কি? অনেকদিন আগে ইরার বাবা মা মারা যায়। কি বলছিস? এগুলো কি করে হলো? গাড়ি অ্যাক্সিডেন্ট করে এরকমটা হয়েছে। এখন কি করবে সামনের দিকে? ওর তো এখন যাওয়ার কোনো জায়গাই নেই। যাও, ওদের বাসা আছে, কিন্তু ও তো একা একা বাসায় কি করে থাকবে। সেই জন্য আমি বাবা মার সাথে কথা বলে ওকে নিয়ে এসেছি এখানে। আমাকে তো কোনো কিছু জানালি না। তুই তো ছিলি না বাসায়, কাজে ব্যস্ত ছিলে। তার উপর 20 দিন ধরে তো বাসায়ও আসিস নাই। তাহলে এই কারণে তোদের বাসায় আমি তো অন্য কিছু ভেবে নিয়েছিলাম। অন্য কিছু কি? হতে পারে তো অনেক কিছু। দেখো, উল্টোপাল্টা কোনো কিছু ভাবতে চেও না। আমি কি একবারের জন্য বলেছি আমি উল্টোপাল্টা কোনো কিছু ভাবছি? সেটা তো বলনি, কিন্তু ভাবতেও তো পারো। বলো তো চাই না। তোমার মতো মাথা আমার না, বুঝলে? না হলেই ভালো। তা এভাবে একা না থেকে বিয়ে করে নিলেই তো পারো। না বয়ফ্রেন্ড মানছে না? কোনটা? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। এই যুগে মেয়ের বয়ফ্রেন্ড নেই, এটা কি মানা যায়? না মানলে নাই। ওই বান্তর, আমার তো বয়ফ্রেন্ড নেই, তাহলে কি আমিও? তোর কথা আলাদা। ওর ব্যাপারে আলাদা কেন হবে? ওর যা চেহারা, ওর দিকে ছেলে তাকানো তো দূরের কথা, কোনো মেয়েই তো তাকাবে না। আকাশের কথা শুনে নীলাশা তো মুখ গোমরা করে রাখে, কিন্তু ইরা অনেক হাসতে থাকে। আকাশ ইরার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, যা অন্যরা কেউ খেয়াল করেনি। কিছুক্ষণের ভিতরে ওখানে নীলাশার বাবা মা দুজনেই চলে আসে। কি ব্যাপার? একজন হাসছে আর একজন মুখ গোমরা করে বসে আছে, ব্যাপার কি বলো তো? আন্টি, তেমন কিছু না। আকাশ নীলাশাকে এমন একটা কথা বলল যে আমি না হেসে থাকতেই পারলাম না। আর নীলাশা মুখ গোমরা না করে থাকতে পারলো না, সেজন্য আমার হাসি পাচ্ছে। ও, বুঝতে পারছি। তা আকাশ, তোমার কাজ দূর এগোলো? এই তো আর 3 মাসে শেষ হবে। আন্টি, আকাশ কি কাজ করে সেটা তো আমি এখনো জানি না। তোমার জানার কোনো দরকারও নেই, তাছাড়া জেনে কি করবে? বললে তো তোমাকে কাজ না করিয়ে ডলার দিয়ে সাহায্য করতে পারতাম, তাহলে অন্তত ওই ডলার দিয়ে একটা ব্যবসা করে নিতে পারবে। তার কোনো প্রয়োজন হবে না। কেন হবে না? প্রয়োজন পড়বে না, সেজন্য জেনে কোনো কাজ নেই তোমার। না বলতে চাইলে নাই। ওরা আর কোনো কথা না বলে যে যার মতো করে চলে আসে ওখান থেকে। পরের দিন সকালে আকাশ বের হবে, তখন নীলাশা আকাশকে যেতে মানা করে। তোকে আজকে যেতে হবে না। কেন কেন? আজকে তুই আমাদের নিয়ে ঘুরতে বের হবি, শপিং করিয়ে দিবি, বুঝলি? কিন্তু আজকে কেন হঠাৎ এইগুলো? তুই অনেক দিন পরে এসেছিস সেজন্য। কিন্তু নীলাশা, ওর কাছে ডলার হবে তো? ওর কাছে এত ডলার আছে যা তুই আর আমি 1 বছরও শেষ করতে পারবো না। কি বলিস? আমি ঠিকই বলছি। এত ডলার পেল কি করে? তুই কি চুপ করে থাকবি না বের হবি? কিন্তু যার সাথে যাবে সে কোথায়? চেঞ্জ করে আসতেছে। ও আচ্ছা। 10 মিনিট পরে আকাশ নিচে নেমে আসে চেঞ্জ হয়ে। চলো তাহলে। ঠিক আছে, চল। ওরা বেরিয়ে পড়ে। প্রথমে ওরা বিভিন্ন জায়গাগুলোতে ঘুরতে থাকে, ঘোরা শেষ করে রেস্টুরেন্টে এসে খেয়ে নেয়। খাওয়া তো শেষ। আচ্ছা, সব কাজ তো শেষ, এখন তাহলে আমরা বের হই এখান থেকে। কাজ শেষ মানে? আমাদের শপিংও করিয়ে দিতে হবে? অবশ্যই করিয়ে দিতে হবে। ইরা, তুই কি বলিস? আমি আর কি বলবো, তুই যা ভালো মনে করিস তাই কর। ঠিক আছে আকাশ, চল আমরা শপিংয়ে যাই। কি আর করার, চল তাহলে। ওরা বের হয়ে শপিং মলে আসে। ওখানে ইরা আর নীলাশা ওদের পছন্দ অনুযায়ী সবটা কিনতে থাকে। সবটা কেনা হয়ে যাওয়ার পরে, এগুলো তাহলে একটু ট্রায়াল দিয়ে আসি। ঠিক আছে, কিন্তু আকাশ কোথায়? ওকে তো দেখছি না। জানি না কোন দিকে গেল। আচ্ছা যাক গিয়ে, আমি বরং এটা ট্রায়াল দিয়ে আসি। ঠিক আছে, যা তাহলে।
কিছুক্ষণ পরে ইরা ট্রায়াল রুমের সামনে এসে যেই দরজা খুলে ভিতরে আকাশকে দেখতে পায়, সেই জন্য আকাশ ইরা দুজনেই চিৎকার করে ওঠে। ওদের চিৎকার শুনে নীলাশা চলে আসে। ততক্ষণে আকাশ নিজেকে ঠিক করে নেয়। কিরে, কি হয়েছে? তোরা এইভাবে চিৎকার করলি কেন? বিশ্বাস কর, এবার আমার কোনো দোষ নেই। আমি এখানে এসেছি ট্রায়াল দিতে, দরজা খুলে দেখি ও ভেতরে, সেজন্য চিৎকার করে উঠলাম। এটা কোনো কথা? তা কিছু দেখিসনি তো? নীলাশা, ফাজলাম হচ্ছে নাকি? ও কি দেখবে শুনি? দেখতেই তো পারে অনেক কিছু। দূর, আমি বাসায় এসে পড়ব। ঠিক আছে, চল তাহলে এখান থেকে। ওরা তিনজনে বের হয়ে যায়। এরপর চলে আসে বাসা। দুদিন পরে আকাশ বের হয় একটা কাজে, সেজন্য ওকে একটা জায়গায় থেকে অন্য জায়গায় যেতে হতে পারে। সেই জন্য রকি আসে ওর কাছে। আকাশ, তোমাকে কিছু কথা বলার ছিল। কি কথা? তোমার বাবার সাথে একটা জায়গায় যেতে হবে। একটা জায়গা বলতে? এই শহরেই তো? এই শহর না, অন্য শহরে, তবে সেটা আমাদের দেশেই। নাম কি শহরে? রকি এবার যে শহরটার নাম বলে, নাম শুনে আকাশ অনেক অবাক হয়, কেননা সেই শহরে আকাশ ছোটবেলা থেকেই থাকতো, আর ওই শহরে আকাশ ওর পরিবারকে হারিয়েছে। সেই জন্য কিছু সময় নিয়ে সে সবটা ভাবতে থাকে। তখনই কি হলো, চুপ করে আছো যে? সমস্যা নেই, যাব। তা কতদিন থাকতে হবে ওখানে শুনি? এই তো বড় জোর একদিন। তাহলে কালকেই রওনা দেবো। ঠিক আছে। ওই রাতে আকাশ সবাইকে সবটা বলতে থাকে। সবটা বলার পরের দিন আকাশ বেরিয়ে পড়ে রকির অফিসে। ওখানে ওর বাবা জাফর চৌধুরীও ছিল। উনি আকাশকে নিয়ে হেলিকপ্টারে ওঠে আর ওই শহরের দিকে যেতে থাকে। যাওয়ার সময় ওনারা অনেক কথাই বলতে থাকে। কথা বলা হয়ে গেলে প্রায় 4-5 ঘন্টা পরে ওই শহরে এসে নামে। ওদের নেওয়ার জন্য অনেক লোক এসেছে। আরে ভয় পেও না, ওরা আমারই লোক। তাছাড়া পুরো জায়গায় জুড়ে আমার বিজনেস। তা এখন বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার সামনে চলো। কিন্তু আমার এখানে কাজ কি সেটাই তো আমি বুঝতে পারছি না। তুমি আসার পর বুঝতে পারবে। জি, চলুন তাহলে। ওনারা চলতে থাকে। একটা সময়ে ওরা একটা নির্জন দ্বীপে এসে পৌঁছায়। এত নির্জন কেন দ্বীপটা? এখানে আবার কিছু কাজ চলে। কি কাজ? এখানে আমি ডায়মন্ড বানাই। কিন্তু এটা তো বেআইনি। কিন্তু কিছু বলার নেই, এখানে আমি ডায়মন্ড উৎপন্ন করি। তাদের সঠিক করে তোলার জন্য এখানে এক্সপেরিমেন্ট করি আমি। তোমাকে এনেছি, এরা কিছু এক্সপেরিমেন্ট ভুল করেছে, মানে এইগুলোকে সঠিক ডায়মন্ডে রূপান্তর করতে পারে। তাছাড়া আমি জেনেছি তুমি এটা করতে পারবে। তুমি যদি আমাকে এই ব্যাপারে সাহায্য করো, আমি তোমাকে $700 মিলিয়ন এখনই তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। দেখুন, এটা কিন্তু ঠিক না। আমাকে এভাবে ফিরিয়ে দিও না। যদি তুমি ফিরিয়ে দাও, আমার মিলিয়ন মিলিয়ন ডলার লস হয়ে যাবে। ঠিক আছে, সাহায্য করবো তাহলে আপনাকে, কিন্তু শুধু একবারই। এরপরে আর এরকম কোনো সাহায্য আমার কাছ থেকে আশা করবেন না। সেই জন্য আকাশ ওর কাজে লেগে পড়ে। 2 ঘন্টা পরে কেমিক্যাল বানাতে পেরেছে। তারপর সেগুলো ডায়মন্ডের পাথরের উপরে দিয়ে কিছু কাজ করতে থাকে। সেখানে আরও 1 ঘন্টা লেগে যায়। সেটা করতে থাকে। করা শেষ হলে, আপনার কাজ হয়ে গেছে। তবে একটা কথা, আপনি যতগুলো ডায়মন্ড দিয়েছেন সবগুলো আমি আসল করে দিয়েছি। এরপর কিন্তু আমি এই কাজে আপনাকে সাহায্য করা তো দূরের কথা, যদি কখনো করতে বলেন তখন কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, তাই হবে। তুমি একবার করে দিয়েছো, এটাই আমার জন্য অনেক কিছু। তোমার এই উপকার আমি মনে রাখবো সারা জীবন। তাহলে এখন চলুন যাওয়া যায়। ওরা বের হতে যাবে তখন একটা লোককে দেখার পরে আকাশ থেমে যায়, কেননা লোকটাকে আকাশের এতটাই পরিচিত মনে হচ্ছে, সেই জন্য ওনার দিকে তাকিয়েই আছে। আচ্ছা, উনি কে? ও আমার বিজনেস পার্টনার। তা উনিও কি এই কাজে শেয়ার আছে? আসলে এই জায়গাটা ওরই। মানে ঠিক বুঝলাম না আমি। আমি বুঝিয়ে বলতেছি, আসলে আমি জানতে পেরেছি তোমার কাছে ওই ফর্মুলা আছে ডায়মন্ড করার জন্য। সেজন্য আমি জাফরকে রাজি করিয়ে তোমাকে এখানে নিয়ে আসি। আর আমি যে কাজে এসেছি সেটা তো হয়ে গেছে, তাই আমার কোনো চিন্তা নেই। আচ্ছা, আমার এখানে আরো কিছু কাজ আছে, যে কাজটা শেষ করতে হবে। তুমি না একটু আগে বললে সবটা শেষ? এখন কি আমরা চেক করছি, এইগুলো এখন আসল ডায়মন্ডের মতোই আসে। বলেছি, কিন্তু এইগুলো স্থায়ীভাবে করে নিতে আমাকে এখানে আরো একটা দিন থাকতে হবে। আমিও তাহলে এখান থেকে যাই।
ঠিক আছে, ওর কাজ হয়ে গেল, ওকে হোটেলে নিয়ে আসি। ঠিক আছে, তাই হবে। এরপর আকাশ ওখানে ইচ্ছে করে থেকে যায়, কেননা আকাশ ডেভিলের উপরে বদলা নেওয়ার জন্য এখানে থাকতে চায়। কী রকম বদলা নিতে এখানে থাকতে চেয়েছে আর ডেভিলকে আকাশ কি করে চেনে, এই সবটা প্রশ্নের উত্তর আপনারা এই গল্পের সিজন 2 এর মধ্যেই জানতে পারবেন, কেননা সিজন 2 এর মধ্যে এই গল্পের বাকি কাহিনীগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটা সিজন 1 এখানে শেষ করা হলো। গল্পটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলো না। আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। ফিরে আসবো সিজন 2 নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।